হ্যালো হ্যালো হ্যালো, একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আছে? ওকে ওকে। তাহলে বৈদ্যুতিক গোলযোগের জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলো আমরা আবার শুরু করি। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারের চতুর্থ ক্লাস করব। এই চ্যাপ্টারের প্রবাহী পদার্থ অংশের চতুর্থ ক্লাস। এই টপিকে প্রবাহী পদার্থ অংশের এই টপিকে এখানে মানে এই অংশে হাতে গোনা কয়েকটা টপিক আছে, তো তার মধ্যে অনেকগুলো টপিক আমরা পড়ে ফেলছি। গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে কৈশিকতা। কৈশিকতা কি? কোনো একটা কৈশিক নল বেয়ে তরলের উপরে উঠে আসা বা নিচে নেমে যাওয়ার যে ঘটনাটা, এটাকে বলা হয় কৈশিকতা। তো কোনো একটা পাত্রে ধরো পানি আছে বা অন্য কোনো একটা তরল আছে, তার মধ্যে একটা কৈশিক নল তুমি নিমজ্জিত করবা। কৈশিক নল মানে সরু দুই মুখখোলা নল। এই কৈশিক নল নিমজ্জিত করলে দেখবা কৈশিক নল বেয়ে তরল উপরে উঠে আসছে। যদি পানির পরিবর্তে তরলটা পারদ হয় তাহলে সেই ক্ষেত্রে দেখবা কৈশিক নল বেয়ে তরলটা নিচে নেমে গেছে। কতটুকু তরল উপরে উঠবে, কতটুকু তরল নিচে নেমে যাবে, অর্থাৎ কতটুকু হাইটের তরল উপরে উঠবে, সেই হাইটটা এইটা আমরা গত ক্লাসে বের করা শিখছিলাম। এবং কৈশিক নলের মধ্যে গ্রাউন্ড লেভেল থেকে মানে রেফারেন্স লেভেল যেটা, সেখান থেকে কতটুকু পানি, পরিমাণটা, ভর, কতটুকু পানি কৈশিক নল বেয়ে উপরে উঠবে বা কতটুকু পানি নিচে নেমে যাবে, তার ভর কত, সেটাও আমরা গত ক্লাসে বের করা শিখছিলাম। তাহলে প্রথমে আমি একটু এই জিনিসটা দেখাইনি, ঠিক আছে? আমি মানে যা লিখছিলাম, যতটুকু বুঝাইছিলাম সব মুছে গেছে আর কি, যেহেতু স্লাইডটা বন্ধ হয়ে গেছিল বোর্ডটা, তো এই কারণে সব কিছু মুছে গেছিল। তা ধরো এই হচ্ছে একটা পাত্র, এই পাত্রে পানি আছে, এইটা হচ্ছে কৈশিক নল। এই কৈশিক নলের মধ্যে ধরো এই উচ্চতায় তরল উঠলো, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এটার গ্রাউন্ড লেভেল এটা ছিল। এবার এখান থেকে এই উচ্চতায় পানি উঠছে, এই যে এতটুকু উচ্চতায় পানি উঠছে। তাহলে এতটুকু উচ্চতায় পানি উঠলো, যতটুকু উচ্চতায় পানি উঠবে এই উচ্চতার মানটা, এই হাইট এইচের মানটা আমরা বের করতে চাই। হাইট এইচের মানটা আমরা বের করতে চাই। তো আমরা এইচটা হিসাব করছিলাম, কি আসছিল সূত্রটা? সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টু, মেইন সূত্র টি ইকুয়াল টু হচ্ছে রো আর জি এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2 কস থেটা। থেটা কি? থেটা হচ্ছে এই তরলের স্পর্শকোণ, এই যে এইটা হচ্ছে স্পর্শকোণ, অথবা এইটা হচ্ছে স্পর্শকোণ, এই যে এটা হচ্ছে স্পর্শকোণ। স্পর্শকোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কৈশিক নল বেয়ে তরল উপরে উঠবে। স্পর্শকোণ যদি স্থূলকোণ হয় তাহলে কৈশিক নল বেয়ে তরল নিচের দিকে নেমে যাবে। রো হচ্ছে তরলের ঘনত্ব, এই তরলের ঘনত্ব রো। তরলের পৃষ্ঠ টান, এই পৃষ্ঠ টান ছিল টি। পানির ক্ষেত্রে 7.2 ইন্টু 10⁻⁻² নিউটন পার মিটার, এটা ছিল তরলের মানে পানির ক্ষেত্রে পৃষ্ঠ টানের মান। ওকে, তাহলে এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমাদের ম্যাথ করার জন্য মাথায় রাখা লাগবে। তো আশা করি সবাই সূত্রটা মুখস্থ করে রাখছো, ঠিক আছে? ম্যাথ করতে কিন্তু সূত্র লাগবে। তুমি পরীক্ষাতে যখন ম্যাথের অ্যান্সার করবা তখন কিন্তু ডেরিভেশনের মাধ্যমে সূত্র এনে তারপরে কিন্তু অ্যান্সার করার সুযোগ পাবা না। যদি আর এর মানটা অনেক ক্ষুদ্র হয়, নর্মালি কৈশিক নল তার ব্যাসার্ধ আর এর মানটা খুবই ক্ষুদ্র, তো আর এর মান যদি ক্ষুদ্র হয়, মেইন সূত্র এটা, তুমি এটাই মাথায় রাখবা। যদি এটা ব্যবহার করে ম্যাথ করতে পারো তাহলে তো খুবই ভালো। তারপরও যদি কেউ চাও যে r/3, যেহেতু আর অনেক ক্ষুদ্র, তাকে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তো এইচ এর কাছে r/3 যোগ হয়ে এমন কিছু আসলে বাড়াবে না, তাহলে r/3টাকে নেগলেক্ট করে তুমি তখন সূত্র আরেকটা লিখতে পারো, টি ইকুয়াল টু রো আর জি এইচ ডিভাইডেড বাই 2 কস থেটা। রো আর জি ডিভাইডেড বাই এইচ, এটা ইকুয়াল টু 2 কস থেটা। এবার থেটার মান যদি খুবই ক্ষুদ্র হয়, থেটা খুবই ক্ষুদ্র হয়, যদি থেটা 2 ডিগ্রি 1 ডিগ্রি 4 ডিগ্রি এরকম যদি হয়, তাহলে থেটা খুবই ক্ষুদ্র হলে বা থেটা টেন্স টু 0 ডিগ্রি হলে, জিরোর খুব কাছাকাছি যদি মান হয় থেটা, তাহলে সেই ক্ষেত্রে টি ইকুয়াল টু হচ্ছে রো আর জি এইচ ডিভাইডেড বাই হচ্ছে 2, রো আর জি এইচ ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে টি এর আর একটা সূত্র, যদি থেটার মান কোশ্চেনে দেওয়া না থাকে এবং ধরো পানির কথা বলা থাকে, তাহলে থেটার মান তুমি 0 ডিগ্রি ধরে এই সূত্র দিয়ে হিসাব নিকাশ করতে পারো। বাট আমি বলবো যদি কোশ্চেনে থেটা দেওয়া থাকে তাহলে অবশ্যই থেটার মানটা ইউজ করো, ইউজ করে দেন ম্যাথটা করো। হয় এই সূত্র দিয়ে করলে তো খুবই ভালো, আর যদি মনে করো এটা দিয়ে করতে চাও, ওকে, কোনো প্রবলেম নেই। কি ক্লিয়ার? ওকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে কৈশিক নল, এই কৈশিক নল বেয়ে কতটুকু ভরের তরল উপরে উঠবে সেইটা আমরা একটু বের করতে চাই। তো ভরের হিসাবটা আমরা করছিলাম, তো আমি একটু হিসাবটা এখন একটু
ছোট্ট করে দেখাচ্ছি। কৈশিক নল এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এইখান থেকে এই যে কৈশিক নল, এই কৈশিক নল বেয়ে পানি উঠছে বা তরল উঠছে, এতটুকু এতটুকু তরল উঠছে, এই যে এইটুকু, এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে এইচ, ঠিক আছে। কৈশিক নলের ব্যাসার্ধ এটা হচ্ছে আর, এটা যদি আর হয় এটাও হবে আর, ওকে, এটা যদি আর হয় এটাও হবে আর। তাহলে এখন দেখো এইখানে একটু পানি আছে, এইখানে একটু পানি আছে, তাহলে এইটুকুর ভরের সাথে এইটুকুর ভরও অ্যাড করতে হবে। এখন এই ভরটা কিভাবে নেওয়া যায়? এম ইকুয়াল টু তো ভাই রো ভি, এম ইকুয়াল টু রো ইন্টু ভি, তাহলে ভি বসাই দিতে হবে। রো ভি এইটুকুর যে আয়তন, যেহেতু এর রেডিয়াসটা আর, উচ্চতা এইচ, তাহলে এইটুকুর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই তো। এবার আমাদের এইটুকু আর এইটুকুর আয়তনটা দরকার, তাহলে কিভাবে পাবো? এই টোটালটুকু দেখো, এর রেডিয়াসটা এখান থেকে এই পর্যন্ত আর, এখান থেকে এইটুকু আর, তাহলে পাই আর স্কোয়ার আর, তাহলে পাই আর স্কোয়ার আর মানে পাই আর কিউব, ওকে। তারপরে তার থেকে এইটুকু বাদ দিতে হবে, অর্ধগোলক বাদ দিতে হবে, তাহলে অর্ধগোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 2/3, একবারে লিখে দিব 2/3, একবারে লিখে দিব 2/3 পাই আর কিউব, তাহলে এটা যোগ হবে, ঠিক আছে, এটা যোগ হবে। এবার আসো দেখো, পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব, তাহলে 1 মাইনাস 2/3 মানে 1/3, তাহলে রো পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব, ওকে। এবার পাই আর স্কোয়ার কমন নাও, তাহলে রো পাই আর স্কোয়ার কমন নিলা, এইচ প্লাস পাই আর স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে আর ডিভাইডেড বাই 3, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে এই একটা সূত্র, এম ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এমটা তুমি এটা দিয়ে বের করতে পারো, কথা কি বুঝছো? এম আরেকটা ভাবে বের করা যায়, আরেকটা ভাবে কিভাবে? এই যে যতটুকু পানিটা টেনে তুললো সেইটুকু পানির ওজন এমজি সমান সমান পৃষ্ঠ টানজনিত বল, তাহলে পৃষ্ঠ টানজনিত বল টি ইন্টু এই যে এটা হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্ত দৈর্ঘ্য 2 পাই আর, বুঝতে পারছো? টি কি ছিল? ছিল টি কস থিটা, তাই না? টি কস থিটা ইন্টু 2 পাই আর, এটা হচ্ছে পৃষ্ঠ টানজনিত বল, দেখো তোমার খাতায় লেখা আছে, দেখো তোমার খাতায় লেখা আছে। আর তুমি যদি এম এর মানটা বের করতে চাও, তুমি এখান থেকে এম এর মানটা বের করতে পারো, তাহলে এম ইকুয়াল টু টি কস থিটা ইন্টু 2 পাই আর ডিভাইডেড বাই টি কস থিটা ইন্টু 2 পাই আর ডিভাইডেড বাই জি। তাহলে তুমি যদি চাও যে ভাই আমি এম এর সূত্র এটা মাথায় রাখবো বা এভাবে আমরা এম এর মানটা বের করব, ওকে, তাও হবে। তো সেই ক্ষেত্রে তোমার টি এর মানটা, থিটার মানটা এগুলো জানা লাগবে, ঠিক আছে, আমার কথা বুঝছো? আর যদি মনে করো ভাই টি ইকুয়াল টু এটা বসাই দিই, এটা যদি এখানে টি ইকুয়াল টু বসাই দাও, বসাই দিলে দেখো কস থিটা কাটাকাটি যাবে, দিয়ে আলটিমেটলি এই সূত্র এটা কিন্তু আসবে, ঠিক আছে। এই যে r/3 খুবই ক্ষুদ্র, এই r/3 কে বাদ দাও, r/3 টেন্ডস টু 0, তাহলে তখন তুমি দেখবা, হিসাব নিকাশ করে দেখবা, এই যে এখান থেকে টি এর মানটা নিয়ে এখানে বসাইলে এই দুইটা সূত্র আসলে একই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে, কি ক্লিয়ার? তো তুমি এই দুইভাবে যে কোনোভাবে তুমি এম এর মানটা বের করতে পারো। তাহলে মোটামুটি ম্যাথ করার জন্য যে সূত্র আমাদের দরকার সেই সূত্র কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে চলো এবার আমরা দুই একটা ম্যাথ করব। তাহলে 1 নম্বর একটা ম্যাথে বলা হচ্ছে 0.2 মিলিমিটার ব্যাসের কৈশিক নল বে 6 সেন্টিমিটার উচ্চতায় তরল উঠলে 0.3 মিলিমিটার ব্যাসের কৈশিক নল বে কত উচ্চতায় তরল উঠবে? কৈশিক নল বে কত উচ্চতায় ওই তরল উঠবে? ওই তরল, বলো। আর কোনো তথ্য দেওয়া নাই, পারা যাবে কিনা? বলো বলো বলো। আর কোনো ভাই, আর কোনো তথ্য দেওয়া নাই, রো দেওয়া নাই, পৃষ্ঠ টান টি দেওয়া নাই, স্পর্শ কোণ থিটা দেওয়া নাই, এগুলো কিছুই লাগবে না, এগুলো না দেওয়া থাকলেও পারা যাবে। তাহলে ভাই আগে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে, তো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পাবো। প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ r1 কত? 0.2 মিলিমিটারকে 2 দিয়ে ভাগ, তাহলে 0.1 মিলিমিটার। আর সেই ক্ষেত্রে কৈশিক নল বে যে উচ্চতায় তরলটা উঠছে সেটা কত? 6 সেন্টিমিটার। দ্বিতীয় ক্ষেত্রে r2 কত? 0.3 ভাগ 2, তাহলে 0.15 মিলিমিটার। তাহলে এই কৈশিক নল বে তরল যতটুকু উঠবে, হাইট h2, এইটাই আমাদের বের করতে বলছে। এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক কই, কেউ কমন করো,
এইচ এবং আর এর মধ্যে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। এইচ এবং আর এর গুণফলটা কনস্ট্যান্ট। দেখো এইচ এবং আর এর গুণফলটা কনস্ট্যান্ট। তুমি বলতে পারো ভাই টি দেওয়া নাই, রো দেওয়া নাই, কিছুই লাগবে না রে। এই যে টি ইকুয়াল টু রো আর এইচ জি ডিভাইডেড বাই 2 cos থিটা। তাহলে টি ইকুয়াল টু যদি লিখি টি ইকুয়াল টু রো আর জি এইচ ডিভাইডেড বাই 2 cos থিটা, তাহলে ওই যে আর ইন্টু এইচ এটা ইকুয়াল টু 2t cos থিটা ডিভাইডেড বাই রো ইন্টু জি। কি ক্লিয়ার? এবার দেখো এই 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি কনস্ট্যান্ট না? এটা কনস্ট্যান্ট না, ধ্রুবক না একটা নির্দিষ্ট তরলের জন্য? যে তরল, এই যে মনে করো এটা হচ্ছে পাত্র, এই পাত্রের মধ্যে একটা তরল আছে, এই পাত্রের মধ্যে একটা তরল আছে, এই তরলের মধ্যে দুইটা কৈশিক নল আমরা নিমজ্জিত করছি। এই যে দুইটা কৈশিক নল, এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ R2। যে কৈশিক নলের ব্যাসার্ধটা কম সেই কৈশিক নলে তরল উঠবে বেশি, আর যে কৈশিক নলের ব্যাসার্ধ বেশি সেই কৈশিক নলে তরল উঠবে কম। তাহলে এটার H1 এটার H2, এই H2টাই তো আমরা বের করতে চাই, কি তাই তো? তাহলে H এবং R এর মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে H এবং R গুণফলটা কনস্ট্যান্ট, তাহলে R1 H1 ইকুয়াল টু হবে R2 H2, শেষ। R1 H1 ইকুয়াল টু হবে R2 H2। তাহলে R1 এর মান 0.1, H1 এর মান 6 সেন্টিমিটার, ঠিক আছে, 6 কিন্তু সেন্টিমিটার, 6 সেন্টিমিটারে। R2 এর মান 0.15 মিলিমিটার, দেখো এটা 0.1 মিলিমিটার, 0.15 মিলিমিটার, সো মিলিমিটার মিলিমিটার কাটাকাটি। তাহলে H2 এর মানটা আসবে হচ্ছে কিসে? সেন্টিমিটারে। তাহলে 0.1 ভাগ 0.15, 0.1 ডিভাইডেড বাই 0.15 গুণ হচ্ছে 6, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। বলো কঠিন কিছু? ক্লিয়ার? ওকে, এবার আসো 2 নম্বর। 0.2 মিলিমিটার ব্যাসের একটি কৈশিক নলকে 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব ঘনত্বের, 1000 কেজি পার মিটার কিউব ঘনত্বের ও 7.2 ইন্টু 10⁻⁻2 নিউটন পার মিটার পৃষ্ঠটান বিশিষ্ট কোনো তরলে নিমজ্জিত করলে, পৃষ্ঠটান বিশিষ্ট কোনো তরলে নিমজ্জিত করলে কৈশিক নল বেয়ে কত উচ্চতায় তরল উঠবে। এবং এর সাথে আরেকটা কোশ্চেন, উথিত তরলের ভর, উথিত তরলের ভর কত? একটা তথ্য দেওয়া আছে, তরলের স্পর্শকোণ হচ্ছে 2 ডিগ্রি, তরলের স্পর্শকোণ 2 ডিগ্রি, এই তথ্যটা দেওয়া আছে। এবার দেখো স্পর্শকোণ দেওয়া আছে, তাহলে স্পর্শকোণ দেওয়া থাকলে অবশ্যই স্পর্শকোণের মানটা ব্যবহার করে করা উচিত। কি চাইছে? কত উচ্চতায় তরল উঠবে। তাহলে কত উচ্চতায় তরল উঠবে, মূল সূত্রটা লিখে ফেলি, দেখি ম্যাথ করা যায় কিনা। মূল সূত্রটা লিখে, যদি মূল সূত্রটা দিয়ে করা যায় আমি তোমাকে সাজেস্ট করবো ওটা দিয়েই কর। তাহলে মূল সূত্রটা টি ইকুয়াল টু কি ছিল? দেখো টি ইকুয়াল টু রো আর জি এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3। তাহলে রো আর জি এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই নিচে 2 cos থিটা। বলো পারা যাবে না? সবই জানা আছে। টি এর মান পৃষ্ঠটান আমরা জানি, তরলের ঘনত্ব রো এর মান আমরা জানি, cos থিটা স্পর্শকোণ থিটার মান আমরা জানি, আর এর মান এত মিলিমিটার ব্যাসের, তো ব্যাস থেকে ব্যাসার্ধ, আর এর মান আমরা জানি, জি এর মান আমরা জানি। ঠিক আছে, তাহলে আমাদের অজানা কি আছে? একমাত্র এইচটা অজানা আছে। ঠিক আছে, তুমি যদি সিম্পলিফাই করে r/3, যে ভাই অনেক ক্ষুদ্র এটা বাদ দিই, ওকে তুমি বাদ দিয়ে করতে পারো, বাট যেহেতু তোমার সব মান দেওয়া আছে, সব তথ্য দেওয়া আছে, তোমার হিসাব করা যাচ্ছে, তাহলে আমি বলবো তুমি মূল সূত্রটা দিয়ে করো। তাহলে টি ইকুয়াল টু আসো বসাই 7.2 ইন্টু 10⁻⁻2
রো 1000, আর এর মান আর 0.2 মিলিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ আর হবে 0.1 মিলিমিটার। তাহলে 0.1 ইন্টু 10⁻³ জি এর মান 9.8 এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3, আর এর মান 0.1 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3, নিচে 2 cos থিটা, cos 2 ডিগ্রি। ওকে, তাহলে আসো এবার হিসাব করি দেখি। 7.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -2, 7.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 ইন্টু 2 ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি, তাকে ভাগ 1000 গুণ 0.1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ভাগ 9.8 ভাগ 9.8, এটা এর সাথে গুণ করলাম, এগুলো দিয়ে ভাগ করলাম। ওকে, এবার এইটাকে এই পাশে পাঠাবো, তাহলে মাইনাস 0.1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ডিভাইডেড বাই 3। দেখি তো তোমরা একটু হিসাব করো তো, এইচ এর মানটা কত আসছে? 0.1468 আসছে, বলো বলো বলো। 0.1468 এত মিটার, ঠিক আছে। একে যদি সেন্টিমিটারে নিয়ে নেই, সেন্টিমিটার নেওয়ার দরকারও নাই, এটা রেখে দিলে হবে 14.681 এত সেন্টিমিটার। অ্যান্সার, একটা অ্যান্সার হলো। এবার বাকিটা বলো কি বলছে, উথিত তরলের ভর কত, এটা বের করতে হবে। তো উথিত তরলের ভর আমরা দুইভাবে বের করতে পারি, উথিত তরলের ভর দুইভাবে বের করতে পারি। তাহলে ভর এম বের করব, তাহলে এম এর দুটো সূত্র রো পাই আর স্কোয়ার এইচ প্লাস আর বাই 3, রো পাই আর স্কোয়ার এইচ প্লাস আর বাই 3। তুমি এইচটা বের করছো না, করছো, এইচটা বের করছো, এইচ এর মান বসাও, দিয়ে এখান থেকে এম এর মানটা বের করো। রো 1000 পাই 3.1416 আর 0.1 ইন্টু 10⁻³ তার স্কোয়ার, এইচ হচ্ছে 14.681 গুণ 10⁻² প্লাস আর ডিভাইডেড বাই 3, আর হচ্ছে 0.1 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3। ওকে, তাহলে আসো 14.68 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 প্লাস 0.1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ডিভাইডেড বাই 3 গুণ 0.1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কোয়ার গুণ 3.1416 গুণ 1000। তাহলে এখান থেকে এম এর মান 4.612 ইন্টু 10⁻6 কেজি। দেখো তো এইটুকু আসছে কিনা। হ্যাঁ, গুড। এইভাবে আমি করতে পারি। এখন এভাবে করতে গেলে কি সমস্যা? সমস্যা নেই, কোনো সমস্যা না। কথা হচ্ছে কি, যদি তোমার উথিত তরলের ভরটা বের করতে বলে, তাহলে তোমার এই ক্ষেত্রে এইচটা বের করা লাগলো, দেন উথিত তরলের ভরটা তুমি বের করলা। আর কেউ যদি মনে করো ভাই আমি উথিত তরলের ভর এই সূত্র দিয়ে বের করে নিব, এম ইকুয়াল টু টি কস থেটা ইন্টু 2 পাই আর ডিভাইডেড বাই জি, এই সূত্র দিয়ে বের করব, তাহলে কিন্তু আর এইচটা লাগে না। এই আমার কথা বুঝছো না বুঝো নাই? তুমি যদি এটা দিয়ে বের করো তাহলে কিন্তু আর এইচটা লাগে না, এইচ কিন্তু বের করা লাগে না, যে তথ্য দেওয়া আছে ডিরেক্ট হয়ে যাবে। 7.2 ইন্টু 10⁻² cos 2 ডিগ্রি, তারপরে 2 পাই আর আর এর মান 0.2 মিলিমিটার, তাহলে 0.1 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই জি এর মান 9.8, 7.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 ইন্টু cos 2 গুণ 2 ইন্টু 3.1416 ইন্টু 0.1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ডিভাইডেড বাই 9.8, তাহলে 4.61 ইন্টু 10⁻6 কেজি। ভাই তোমার যেটা ভাল লাগে তুমি সেভাবে করবা। এই উথিত তরলের ভর বের করা নিয়ে কিন্তু অনেকের অনেক ঝামেলা। আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম যে তুমি এটা দিয়ে করলে ডিরেক্ট হয়ে গেল, আবার কেউ চাইলে এটা দিয়েও করতে পারে। এখন যার যেটা ভালো লাগে সে সেভাবে করবে। কি বুঝছো? উথিত তরলের ভরটা নিয়ে কিন্তু অনেকের অনেক ঝামেলা হয়। বোর্ড বইয়ে ম্যাথগুলোতে ওভাবে ধরো ক্লিয়ার করে এই টাইপের ম্যাথ নাই। তা আমি কিন্তু উথিত তরলের ভরের ব্যাপারটা সুন্দর করে দিলাম। তাহলে এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে করবা। ওকে, আচ্ছা এবার আসো 3 নম্বর একটা চিত্র দেওয়া আছে। এই যে একটা পাত্র, এই পাত্রে একটা কৈশিক নল তরলে নিমজ্জিত করা হয়েছে।
কৈশিক নল তরলে নিমজ্জিত করা হয়েছে। তো বলা হচ্ছে এই পাত্রে যে তরল আছে সেই তরলের ঘনত্ব রো 1280 কেজি পার মিটার কিউব। স্পর্শকোণ 3 ডিগ্রি এবং এই তরলের পৃষ্ঠটান টি হচ্ছে 6.4 ইন্টু 10⁻², এত নিউটন পার মিটার। তাহলে কৈশিক নল বে 1, কৈশিক নলের ব্যাসার্ধ কত, কৈশিক নলের ব্যাসার্ধ কত, আর 2 ব্যাসার্ধের কি পরিবর্তন করলে তরলের উচ্চতা 70 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এখানে তরল উঠছে, এই যে কৈশিক নল বে তরল এখানে উঠছে, এখানে কৈশিক নল বে তরল উঠছে। তো এটা দেওয়া আছে 80 সেন্টিমিটার। ওকে, বলো পারা যাবে কিনা। কি দেওয়া আছে এবার? এইচ দেওয়া আছে। বলো কি চাইছে? আর এর মান চাইছে, আর সব তথ্য দেওয়া আছে। এবার এইচ দেওয়া আছে, কি চাইছে? আর এর মান চাইছে। এবার একটু করার ট্রাই করো, করো। ঠিক আছে, একটু করার ট্রাই করো। আমরা মূল সূত্র কি জানি? তুমি নিজে করার ট্রাই করো, তারপর ধাক্কাটা খাও, তারপর আমি বলে দিচ্ছি। রো আর জি এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3 নিচে 2 cos θ, নিচে 2 cos θ। ভাইয়া 70 হবে, 70 কোথায় হবে? এখানে 80 সেন্টিমিটার দেওয়া আছে, এটা ব্যাসার্ধের কি পরিবর্তন করলে তরলের উচ্চতা এত হবে, এটা 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এটা 70 না, এটা তো 80 সেন্টিমিটার। মোহাম্মদ ফয়জুল ইসলাম, বুঝছো? এটা কি দেওয়া আছে? তরলের উচ্চতা 70 সেন্টিমিটার হবে। ব্যাসার্ধের কি, কৈশিক নলে ব্যাসার্ধের রেডিয়াসের কি পরিবর্তন করলে। তাহলে আমাদের কি চাইছে? 1 নম্বর কোশ্চেন কি? কৈশিক নলে ব্যাসার্ধ কত। ভাই এটা সূত্র, আমাদের চাইছে আর এর মান। দেখো ঝামেলাটা কোথায়, আর এর মান আর এখানে আছে, আর এখানে আছে, দেখো 2 জায়গায় আছে। তুমি সব মান যখন বসাই দিয়ে যখন আর এর মান তোমার বের করতে হবে, তখন গুণ দিতে হবে। কিন্তু আর এর সাথে এইচটা গুণ হয়ে 1 ঘাত, আর এর সাথে আবার এই আরটা যখন গুণ হবে তখন এখানে দ্বিঘাত। আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? বলো বুঝছো নাকি বুঝো নাই? দেখো টি এর মান কত? 6.4 ইন্টু 10⁻², রো 1280। আর এর মান জানি না, বের করতে চাই। জি এর মান 9.8, এইচ এর মান 80 সেন্টিমিটার। তাহলে 80 গুণ 10⁻² প্লাস আর ডিভাইডেড বাই 3, নিচে 2 cos θ, স্পর্শকোণ 3 ডিগ্রি দেওয়া আছে। সবই জানি না আর এর মান, আর এখানেও আছে, এখানেও আছে। এখন যখন হিসাব নিকাশ করব, তো আর এর সাথে এটা গুণ দিয়ে আর এর সাথে যখন এটা গুণ হবে তখন r²/3। তার মানে কি একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে না? r² চলে আসবে না? সেখান থেকে দ্বিঘাত সমীকরণ সলভ করে আর এর মানটা বের করতে হবে, ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে আর এর মানটা বের করতে হবে। এটাই হচ্ছে ঝামেলাটা। এখন কথা হচ্ছে কি, বের কি করা যাবে না ভাই? হ্যাঁ, বের করা যাবে, আমার কোনো সমস্যা নাই। হাতে যদি ক্যালকুলেটর থাকে, তুমি যদি এখান থেকে আর এর মান বের করতে চাও, পারবা তো? বলো পারবা কিনা? এই যে যখন আরটা বের করতে দেয় তখন একটু ঝামেলা। এই ঝামেলাটা এড়ানোর জন্যই আসলে এই সূত্রটা, বিশেষ করে এই ঝামেলাটা এড়াইতে চাই। এই এড়াইতে যাওয়ার কারণে, যেহেতু আর এর মান খুবই ক্ষুদ্র, তাহলে হিসাব এত জটিল করে তো লাভ নাই। এইচ এর সাথে r/3 যোগ হয়ে এইচ এর মান এমন কিছু আসলে বাড়াবে না। সেটা বাড়াবে যে না, সেটা তুমি এখান থেকেই বের করো, এখান থেকেই তুমি উত্তর পেয়ে যাও। তুমি এই যে এইচ প্লাস এটার মান, আমি প্রথমে কি করছিলাম? এটার সাথে এটা গুণ দিছি, দিয়ে এই পুরো পার্টটা ভাগ দিছি। ভাগ দিলে কার মান আসছে? এটার মান আসছে। তুমি দেখো এটার যে মানটা আসছে না, মজার ব্যাপার শোনো, এইটার যে মানটা আসছিল না, সেই মানটা আসলে এইটাই। ঠিক আছে, সেই মানটাই আসলে এখানে ছিল। অনেক ভাই তারপরে যে আপনি এটা বিয়োগ দিছেন, হ্যাঁ বিয়োগ দিছি, কিন্তু দিয়ে আহামরি কিছু কমে নাই রে, একই রকমই যে আছে বলতে গেলে। বুঝছো আমার কথা? তাহলে এই ক্ষেত্রে আমরা হিসাবটা সহজ করার জন্য r/3টাকে বাদ দিয়ে দিতে পারি। এই যে ব্যাসার্ধ যখন বের করতে বলছে তখন এই কাজটা আমরা করতে পারি, যে r/3টাকে যদি বাদ দিই তাহলে রো আর জি এইচ
ডিভাইডেড বাই 2 cos θ। তাহলে দেখো আর কিন্তু আর দুই জায়গা নাই, আর এক জায়গায় আছে। এবার সব মান বসায় দাও। 6.4 × 10⁻², নিচে 2 cos 3 ডিগ্রি, রো হচ্ছে 1280 গুণ আর এর মান, এইটা আমরা বের করতে চাই। জি এর মান 9.8, এইচ এর মানটা 80 গুণ 10⁻²। তাহলে এখান থেকে আসো আর এর মান, এখান থেকে আর এর মান 6.4 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 × 2 × cos 3, একে ভাগ দিব হচ্ছে 1280 দিয়ে, তাকে ভাগ দিব হচ্ছে 9.8 দিয়ে, তাকে ভাগ দিব হচ্ছে 80 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 দিয়ে। তাহলে দেখো আর এর মান পাচ্ছি 1.27 গুণ 10⁻⁻5 মিটার। দেখো আর এর মান এটা আসছে কিনা, দেখো কত ক্ষুদ্র আসলে আসছে, আর এর মান এটা আসছে। ওকে, এবার বলছে ব্যাসার্ধের কি পরিবর্তন করলে তরলের উচ্চতা 70 সেন্টিমিটার হবে। এটা করার জন্য অনেকে কি করতে পারে, রো জি, হ্যাঁ এগুলো সব রো জি, তারপরে টি থেটা, এগুলো সব ব্যবহার করতে পারে। করার কি দরকার আছে, করতে পারো। যে ভাই এই সূত্রটা আবার লিখবো, লিখে এবার ব্যাসার্ধের কি পরিবর্তন করলে, তাহলে ব্যাসার্ধ নতুন করে আরেকটা আর বের করবা। ঠিক আছে, এইচ এর মান কত ধরবা, এইচ এর মান এবার ধরবা 70 ধরে নতুন করে R2টা বের করবা। তাহলে এটা হচ্ছে R1, তাহলে R1 এটা, R2 এটা, কি পরিবর্তন করলে, বাড়াইতে হবে না কমাইতে হবে সেটা বিয়োগ টিয়োগ করে বের করবা। কি কথা বুঝছো? এবার দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, এইচ আর এটা সমান সমান, এইচ এবং আর এটা সমান সমান 2t cos θ ডিভাইডেড বাই রো জি। ভাই এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে এইচ1 R1 ইকুয়াল টু এইচ2 R2, এটা আমি পুরো করে দিব না। তাহলে এখান থেকে এই এইচ1 এর মানটা কত, 80, এইচ2 এর মানটা 70, R2 এর মানটা বের করতে চাই। R1 এর মানটা 1.27 × 10⁻⁻5। তাহলে এখান থেকে অতএব R2 এর মানটা বের করবা, এত মিটার। ঠিক আছে, তাহলে পরিবর্তন বাড়াতে হবে বা কমাতে হবে, কি পরিবর্তন করতে হবে বলো তো, বাড়াতে হবে না কমাতে হবে বলো। এইচ এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আগে ছিল 80, এখন 70। তাহলে এইচ এর মানটা কম, তাহলে আর এর মানটা বেড়ে গেছে, তাহলে আর এর মানটা বাড়াতে হবে। তাহলে এই পরিবর্তনটা হচ্ছে বাড়াতে হবে পরিবর্তন। ঠিক আছে, বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে এই পরিবর্তনটা এটা হচ্ছে R2 - R1, যেহেতু বাড়াইতে হবে R2টা বড় হবে, R1টা ছোট হবে, হিসাব করে শেষ। কি সৃজনশীল প্রশ্ন আসলে পারা যাবে, কনফিডেন্স আসছে? এই রিলেটেড যে কোনো ম্যাথ এখন তুমি পারবা। তাহলে আসো, যে কোনো ম্যাথ তো তুমি পারবা বললা, তাহলে দেখি তো 4 নম্বর বলা হচ্ছে একটি কৈশিক নলকে একটি 0.4 মিলিমিটার ব্যাসের কৈশিক নলকে কোনো তরলে নিমজ্জিত করলে কৈশিক নল বেয়ে 18 সেন্টিমিটার তরল উঠে আসে। কৈশিক নল বেয়ে 18 সেন্টিমিটার তরল উঠে আসে। ওকে, তরলে নিমজ্জিত করলে কৈশিক নল বেয়ে 18 সেন্টিমিটার তরল উপরের দিকে উঠে আসে। এবার ওই তরলের পৃষ্ঠ হতে এবার এই তরলের পৃষ্ঠ হতে 2 মিলিমিটার দৈর্ঘ্যের, ওই তরলের পৃষ্ঠ হতে 2 মিলিমিটার দৈর্ঘ্যের 0.3 গ্রাম ভরের কোনো সূচ টেনে উপরে তুলতে কতটুকু বল লাগবে, কতটুকু বল দিতে হবে।
উপরে টেনে তুলতে কতটুকু বল দিতে হবে? নাও করো তো দেখি। ও আরেকটা জিনিস, রো বলে দেওয়া আছে 1260 কেজি পার মিটার কিউব, এবং এই তরলের স্পর্শ কোণ বলে দেওয়া আছে, স্পর্শ কোণ বলে দেওয়া আছে 4 ডিগ্রি। করো। যে ভাই অনেক বড় কোশ্চেন, ভাবো অনেক বড় কোশ্চেন, ভাবো কি চাইছে কি তোমার? কৈশিক নল রিলেটেড কিছুই চাই না তোমার কাছ থেকে। তোমার বলছে এবার ওই তরলের পৃষ্ঠ হতে, এই যে ধরো পাত্র, এই পাত্রের মধ্যে ওই তরলটা রাখা আছে, পাত্রের মধ্যে ওই তরলটা রাখা আছে, ওকে। এবার এই তরলের পৃষ্ঠ হতে, এই তরলের পৃষ্ঠ হতে, এই যে পৃষ্ঠ, এই তরলের পৃষ্ঠ হতে একটা সরু, এই যে এত মিলিমিটার দৈর্ঘ্যের এত ভরের কোনো সরু সূচ, এই যে একটা সূচ টেনে উপরে তুলব। এই টেনে উপরে তুলতে, এটাকে টেনে উপরের দিকে তুলতে কতটুকু বল লাগবে? এর ওজনের সমান বল লাগবে, এর ওজনের সমান বল লাগবে কি? এফ ইকুয়াল টু কি? এমজি, শুধু এমজি বলো। তরলের পৃষ্ঠটাকে টেনে তুলব, তাহলে তরলের যে সারফেস, সেই সারফেসে যে পৃষ্ঠ টানজনিত বল সেটা কাজ করবে নিচের দিকে, আমি টেনে তুলবো উপরের দিকে, তাহলে পৃষ্ঠ টানজনিত বল কাজ করবে নিচের দিকে। তাহলে দেখো টেনে তুলতে গেলে দুইটা জিনিস, একটা হচ্ছে এর ওজন কাজ করছে নিচের দিকে, আর একটা হচ্ছে পৃষ্ঠ টানজনিত বল কাজ করতেছে নিচের দিকে, পৃষ্ঠ টানজনিত বল। তো সেই পৃষ্ঠ টানজনিত বল হচ্ছে টি ইন্টু, এর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে টি ইন্টু 2L, এটা হচ্ছে পৃষ্ঠ টানজনিত বল। বুঝতে পারছো না পারো নাই? এগুলো কিন্তু ব্যাখ্যা করছিলাম সুন্দর করে। ধরো এই হচ্ছে সরু সূচটা, এইটা হচ্ছে সরু সূচটা, তাহলে সরু সূচের এই পাশেও তরল আছে, সরু সূচটার এই পাশেও তরল আছে, এই পাশেও তরল আছে, ওই পাশেও কিন্তু তরল লেগে আছে, ঠিক আছে। সরু সূচটা দেখো এই হচ্ছে পুরুত্ব, তরলের লেয়ারটা এইভাবে চিন্তা করো। তাহলে টেনে ধরে রাখবে এভাবে, যখন তুমি উপরের দিকে টেনে তুলতে চাইবা, এটাকে টেনে উপরের দিকে তুলতে চাইবা, তাহলে এভাবে একক দৈর্ঘ্যে পৃষ্ঠ টানজনিত বল কাজ করবে নিচের দিকে, একক দৈর্ঘ্যে এই যে পৃষ্ঠ টানজনিত বল কাজ করবে নিচের দিকে। ঠিক একইভাবে ওই পাশেও তো, ওই পাশেও তো একক দৈর্ঘ্যে পৃষ্ঠ টানজনিত বল ওই পাশেও কাজ করবে, ওই পাশের দিকেও কাজ করবে। তাহলে কয়টা দৈর্ঘ্য বলো? দৈর্ঘ্য কয়টা? দৈর্ঘ্য কয়টা? তাহলে পৃষ্ঠ টানজনিত বল নিচের দিকে টি ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য 2L। তাহলে উপরের দিকে টেনে তুলতে যে বলটা লাগবে এফ, সেই এফ ইকুয়াল টু হবে mg প্লাস টি ইন্টু 2L। এম এর মান দেওয়া আছে, জি এর মান তো জানি, এল এর মানও দেওয়া আছে, টি এর মানটাই অজানা। ম্যাথ করতে গেলে টিটা লাগবে। এইবার টিটা কই পাবো? বুঝতে পারছো কাহিনী? আর কি বুঝাই দেওয়া লাগবে? ধরতে পারছো? আর কি ধরে দেওয়া লাগবে? টিটা লাগবে। টিটা কই পাবো? ওই যে কৈশিক নলের ক্ষেত্রে সব তথ্য দেওয়া আছে, ওইখান থেকে টি এর মানটা বের করে আসতে হবে। তাহলে কৈশিক নলের ক্ষেত্রে আসো এবার, টি ইকুয়াল টু, তাহলে রো আর জি এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3, আর ডিভাইডেড বাই 3 নেগলেক্ট নিতে পারো, 2 cos θ। তাহলে রো এর মান 1260, আর এর মান 0.4 মিলিমিটার ব্যাসের, তাহলে ব্যাসার্ধ 0.2 ইন্টু 10⁻³ জি এর মান 9.8, ঠিক আছে। এইচ প্লাস আর বাই 3, এইচ 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 কত কত উচ্চতায় পানি ওঠে? 18 সেন্টিমিটার, তাহলে 18 গুণ 10⁻² প্লাস আর ডিভাইডেড বাই 3 0.4 মিলিমিটার, 0.2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3, নিচে ভাগ 2 cos θ, 2 cos θ cos 4 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আবার মান বের করবা, 1260 গুণ 0.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 9.8 গুণ 18 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 প্লাস 0.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ডিভাইডেড বাই 3, নিচে 2 cos 4, নিচে 2 cos 4। তো দেখো তো 2.22 ইন্টু 10⁻⁻1 এত নিউটন পার মিটার, দেখো এটা আসছে কিনা টি এর মানটা। এবার নো মানটা বসাও, টি এর মানটা। এম এর মান, এই যে সূচের ভর ছিল 0.3 গ্রাম, তাহলে 0.3 ইন্টু 10⁻³ কেজিতে নিলাম। জি এর মান 9.8, টি এর মান 2.22 ইন্টু 10⁻⁻1, 2.22 ইন্টু 10⁻⁻1, 2 ইন্টু এল, এল হচ্ছে দৈর্ঘ্য,
এল হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 2 মিলিমিটার, 2 × 10⁻³ দেখি কত আসে। তাহলে অ্যান্সার গুণ 2 × 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। ওকে, এর সাথে যোগ 0.3 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 9.8, তাহলে 3.831 × 10⁻³ নিউটন। দেখো এটা আসছে কিনা, দেখো এটা আসছে কিনা। গুড, 3.83 × 10⁻³ আসলো তোমার। একজন বলছো 2 আসছে, 2 কেন, 10⁻³ আসলো তো, 3 আসছে। ওকে, ঠিক আছে। তাহলে পারা যাবে? বলো বলো বলো, পারা যাবে কিনা? ঈদের ছুটি কবে দিবেন? ঈদের ছুটি হচ্ছে ঈদের পরের দিন। ঈদের ছুটি ঈদের পরের দিন, ঈদের আগে কোনো ঈদের ছুটি নাই। ঈদের আগে কোনো ঈদের ছুটি নাই, বুঝছো? ওকে, এবার আর একটা ম্যাথ একটু দেখাই। এটা কত, 4, 5 নম্বর। বলা হচ্ছে 0.3 মিলিমিটার ব্যাসের কোনো কৈশিক নলকে 2 ডিগ্রি স্পর্শ কোণ, না এই ব্যাসের দিও না, একটি কৈশিক নলকে, কোনো কৈশিক নলকে, ঠিক আছে, কোনো ব্যাস নাই, কোনো কৈশিক নলকে 2 ডিগ্রি স্পর্শ কোণ 1000 kg/m³ ঘনত্ব ও 7.2 × 10⁻², বোঝাই যাচ্ছে পানি, এত নিউটন/মিটার পৃষ্ঠটান বিশিষ্ট তরলে নিমজ্জিত করলে 25 সেন্টিমিটার তরল উথিত হয়। এই নলকে 13,600 kg/m³। বলো কি 13,600 কি পারদ, এত ঘনত্বের 135 ডিগ্রি স্পর্শ কোণ ও 5.4 × 10⁻², 5.4 × 10⁻², এটাই মনে হয় 5.4 না, সরি 54 গুণ 10⁻², এটাই মনে হয় পারদের পৃষ্ঠটান, ঠিক আছে। স্পর্শ কোণ এত পৃষ্ঠটানের তরলে নিমজ্জিত করলে কত উচ্চতার তরল উঠবে অথবা নামবে? বলো তো, নামবে না উঠবে? আগে সেটা বলো, নামবে নাকি উঠবে? নামবে। কিভাবে বুঝলাম নামবে যে, কিভাবে বুঝলাম? এই যে 135 ডিগ্রি পারদ দেখে না, স্পর্শকোণ দেখে বলো। আমি তো এখানে পারদের নাম বলি নাই, আসলে আমি ভাই ঘনত্ব দেখে আমরা বুঝে গেছি, সেটা তো তুমি বুঝে যেতে পারো, তুমি অনেক বুদ্ধিমান। কিন্তু আমরা আসলে উঠবে, তরল উপরে উঠবে না নিচে নামবে, এটা কি দেখে বলবো? স্পর্শকোণ দেখে বলবো, অ্যাঙ্গেল দেখে বলবো, ঠিক আছে। তাহলে স্পর্শকোণ দেখে বলতেছি, তাহলে হিসাব করো। একটা কৈশিক নলকে, সেই কৈশিক নলটার ব্যাসার্ধ কত? দেখো অনেকে তো ভাই উপরের তথ্য ধরেন আমরা লাগাবো না, আমি নিচের তথ্য দিয়ে কাজ করব। তো নিজের তথ্য দিয়ে T = ρ/r/g h + r/3/2 cos θ। ভাই থেটার মান জানা, রো এর মান জানা, টি এর মান জানা, জি এর মানও আমি জানি, এইচ এর মান জানি না, এটা বের করতে হবে। তাহলে আর এর মানটা দরকার, কিন্তু ওই যে কৈশিক নল, এই কৈশিক নলের আর এর মান তো আমি জানি না। তাহলে কি করবো বলো? এটা পারা উচিত। এতগুলো ম্যাথ করে দিলাম, আশা করি এটা পারা উচিত। কি করতে হবে বলো? আমাকে হিন্টস দাও, আমি পারি না, তোমরা আমাকে হিন্টস দাও, কি করতে হবে? প্রথমে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য থেকে আর এর মানটা বের করতে হবে, বের করে নিতে হবে। দেন ওই কৈশিক নল, তাহলে আর এর মান সেম, অর্থাৎ এই যে কৈশিক নলটা, এই কৈশিক নলটাকে প্রথমে
প্রথমে এত ঘনত্ব, এত পৃষ্ঠটান, এত স্পর্শকোণ, কই স্পর্শকোণ, এই যে এত স্পর্শকোণের তরলে রাখা হয়েছে। তাহলে এখানে এই কৈশিক নলের এইচ এর মানও দেওয়া আছে, এইচ কত সেটাও দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে এই তথ্য দেওয়া আছে, আমি একটু তথ্যগুলো লিখি। রো এর মান 1000 কেজি পার মিটার কিউব দেওয়া আছে। তারপরে থেটা 2 ডিগ্রি দেওয়া আছে। তারপরে পৃষ্ঠটান টি এর মান দেওয়া আছে 7.2 ইন্টু 10⁻² নিউটন পার মিটার, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে এই যে কৈশিক নল, এই কৈশিক নলের আর এর মানটা আমরা বের করব। ঠিক আছে, এবার ওই একই কৌশিক নল নিয়ে, কৌশিক নলটা কিন্তু একই, এবার ওই একই কৌশিক নল নিয়ে এবার পারদের মধ্যে যার স্পর্শকোণ হচ্ছে স্থূলকোণ, তাহলে স্পর্শকোণ স্থূল তরল নিচের দিকে নেমে যাবে, তরল নিচের দিকে নেমে যাবে। এই যে এতটুকু হাইটে তরল নিচের দিকে নেমে গেছে, এই যে যতটুকু হাইটে তরল নিচের দিকে নেমে গেছে, এই হাইট এইচ এর মানটা আমাদের বের করতে হবে পরবর্তী ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্র থেকে আগে আর এর মানটা বের করে নিয়ে আসি। তাহলে টি ইকুয়াল টু রো আর জি এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2 কস থেটা। যখন আর এর মান বের করব, এটাকে যদি নেগলেক্ট করি তাহলে আমার হিসাবটা সহজ হবে। তাহলে টি ইকুয়াল টু রো আর জি এইচ ডিভাইডেড বাই 2 কস থেটা। তাহলে টি এর মানটা 7.2 ইন্টু 10⁻²। রো এর মান 1000, আর এর মান আর বের করতে চাই, জি এর মান 9.8, এইচ এর মান 25 সেন্টিমিটার, 25 গুণ 10⁻² ডিভাইডেড বাই 2 কস থেটা। 2 কস থেটা, থেটার মান হচ্ছে 2 ডিগ্রি। তাহলে অতএব আর এর মান, এই বলো দেখি কেউ আর। 7.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 গুণ 2 ইন্টু কস 2 ডিগ্রি, তাকে এবার ভাগ দিব 1000 দিয়ে, তাকে গুণ দিলাম 9.8, 25 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি আর এর মান 5.8739 ইন্টু 10⁻5 মিটার। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে আসো, এই যে এই ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই যে আর এর মানটা আমরা পেয়ে গেলাম, আর এর মানটা ওইটা, ওই যে ওই একই কৌশিক নল। তাহলে 5.87 ইন্টু 10⁻5, এর টি এর মানটা দেওয়া আছে 54 গুণ 10⁻² নিউটন পার মিটার, এর স্পর্শকোণ 135 ডিগ্রি। দেন এবার এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। তাহলে টি ইকুয়াল টু রো আর জি এইচ ডিভাইডেড বাই 2 কস থেটা। তাহলে টি এর মান 54 গুণ 10⁻²। রো এর মান হচ্ছে 13,600 রো। আর এর মান 5.8739 ইন্টু 10⁻5, জি এর মান 9.8। ঠিক আছে, এইচ এর মানটা বের করতে চাই, ডিভাইডেড বাই 2 কস থেটা। 2 কস থেটা, থেটার মান 135 ডিগ্রি। দেন এখান থেকে এইচ আসো। তাহলে 54 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 গুণ 2 গুণ কজ 135 ডিভাইডেড বাই 13,600 গুণ 5.8739 এক্সপোনেনশিয়াল ফাংশন -5 গুণ 9.8। তাহলে 9 পয়েন্ট, যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে, মাইনাস আসছে অবশ্যই মাইনাস আসবে, গুণ 10⁻², এত সেন্টিমিটার, সরি এত মিটার। এবার এটাকে সেন্টিমিটার করলে -9.75 এত সেন্টিমিটার। কেন মাইনাস? উথিত না, অবনমিত আর কি, কি বলে এটারে বাংলা, সুন্দর করে বাংলা বললে কি হয়, নিচে নামে যাবে, সহজ করে তরল নিচে নেমে যাবে। ওকে, আজকে যে ক্লাস আছে ভুলে গেছিলাম। ওকে, হ্যাঁ, উথিত না পতন, আচ্ছা ঠিক আছে পতন। তাহলে কৈশিক নল বে মাইনাস আসছে, তরল এতটুকু নিচে নেমে যাবে। আমি আশা করি তুমি কৈশিক নল রিলেটেড আর যে কোনো ম্যাথ তুমি পারবা। ওকে, এইবার আসো নেক্সট টপিক। নেক্সট একটা টপিক আমরা পড়বো আজকে, সেটা হচ্ছে বায়ু বুদবুদ এবং সাবান বুদবুদ। বায়ু বুদবুদ, এটা বায়ু বুদবুদ বা সাবান বুদবুদ যাই বলো না কেন। আর একটা হচ্ছে পানির ফোঁটা, এই যে পানির ফোঁটা, বুঝছো দুইটার মধ্যে ডিফারেন্স। এদের ভিতরে অতিরিক্ত প্রেসার কত সেইটা আমরা বের করব। ঠিক আছে, অতিরিক্ত চাপ নির্ণয়, টপিকটা লিখো। অতিরিক্ত চাপ নির্ণয়, অতিরিক্ত চাপ নির্ণয়। ওকে, দাদা তরল কি? কে তুমি ভাই?
হামজা না হাফসা, হাফজা জিজ্ঞেস করছে দাদা তরল কি? তোমারে ধৈরা আমি আসার মানি নাই, এটা তোমার ভাগ্য। দাদা তরল কি জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, ছোটবেলায় কই ছিলা? ছোটবেলায় পড়ো নাই পদার্থের 3 অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, পড়ে আসছে না? ঠিক আছে, তোমার বাসা কোথায় বলো তো? কোথায় বাসা? অতিরিক্ত চাপ নির্ণয়। শোনো, দেখো একটা পানির ফোঁটার কথা চিন্তা করো, বা একটা বায়ু বুদবুদ চিন্তা করো। এই যে পানির ফোঁটা, অথবা সাবান বুদবুদ বা বায়ু বুদবুদ, এর আকৃতি কেমন? গোলক আকৃতি, বৃত্ত না কিন্তু, 3D শেপ, গোলক। বাইরের যা প্রেসার, এর বাইরে যা প্রেসার, তার তুলনায় এর ভেতরে প্রেসার বেশি। এটা কি মানো? বলো, নাকি কোনো ডিবেট করবা? বাইরে যা প্রেসার তার তুলনায় ভিতরে প্রেসারটা বেশি। ভাই কিভাবে বুঝলেন প্রেসারটা বেশি? প্রেসার বেশি বলেই এই যে তলটা, এই তলটা এরকম একটা বক্রতল, দেখো প্রেসার বেশি বলেই এই পাশে প্রেসার বেশি, ভেতরের দিকে প্রেসারটা বেশি, বাইরের দিকে প্রেসার কম। তুমি আমার একটা কথা বলো, ধরো তোমার বাসায় জালনা বা দরজাতে পর্দা টাঙানো আছে। তো দেখো পর্দাটা মনে করো এইভাবে টাঙানো আছে। ধরো আমি একটু বোঝানোর জন্য এরকম একটা উদাহরণ দিচ্ছি, যে পর্দাটা ধরো এইভাবে আছে। এবার ধরো এই সাইডটা বাইরে, এই সাইডটা তোমার রুমের ভেতরে। এবার অনেক সময় দেখবা এই পাশ থেকে যখন একটা বাতাস আসে, একটা ঝোড়ো বাতাস টাতাস আসে, তখন দেখবা এই পর্দাটা দেখতে এরকম হয়ে যায়। দেখো এরকম হয়ে যায় না? বলো বলো। তাহলে এই তলটা এরকম একটা বক্রতল হয়ে গেল না? পর্দার তলটা বক্রতল হয়ে গেল। এই বক্রতল হয়ে গেল, বক্রতল যে হয়ে গেল কেন হয়? আগে যখন ছিল তখন তো এরকম অবস্থায় ছিল, তখন এই পাশেও বাতাস, এই পাশেও বাতাস, এই পাশে বাতাসের চাপ যা, এই পাশেও বাতাসের তাপ তাই। তাহলে দুই পাশে চাপটা সেম থাকার কারণে তলটা সমতল ছিল। কিন্তু এইবার এই পাশ থেকে না একটু বেশি প্রেসার দেওয়া হয়েছে। এই পাশ থেকে একটু বেশি প্রেসার দেওয়ার কারণে তলটা না আর সমতল নাই। আমি যদি এদিক থেকে প্রেসারটা বেশি দিই, বেশি প্রেসার প্রয়োগ করি, তাহলে তলটা এরকমভাবে বদ্ধতল, মানে একটা বক্রতল হয়ে যাবে। সরি, বদ্ধ বলতেছি, বক্রতল হয়ে যাবে, এরকম বেঁকে যাবে। তাহলে এই পাশের তুলনায় এই পাশে প্রেসার কিন্তু বেশি। ঠিক আছে, তা আমি যদি বলি বলো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে কোথায় বেশি প্রেসার বেশি? তাহলে তুলনামূলক এই পয়েন্টে প্রেসারের তুলনায় এই পয়েন্টে প্রেসারটা কম। এখানে পি বেশি, কার রেসপেক্টে? বাইরের, এর রেসপেক্টে। তাহলে এখানে তুলনামূলক পিটা কম। কথা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? তাহলে যদি কোনো একটা তল আমরা দেখতে পাই, যে কোনো একটা তল ধরো এরকম হয়ে আছে, তাহলে অবশ্যই এই পাশে প্রেসারটা হবে বেশি, এই পাশে প্রেসারটা হবে কম। ঠিক আছে, এই ক্ষেত্রে প্রেসার পি হবে বেশি আর এই পাশে প্রেসার পি হবে কম। তাহলে দেখো তো পানির ফোঁটা গোলক আকৃতি, তাহলে তুমি এর একটা পোর্শন চিন্তা করে নাও। ধরো এই একটা পোর্শন, এইটুকু চিন্তা করো। তাহলে এইটুকু চিন্তা করলে এই পাশে প্রেসার বেশি অবশ্যই বাইরের তুলনায়। এই কারণেই তো তলটা এভাবে বক্র হয়ে গেছে, বেঁকে গেছে। বায়ু বুদবুদের ক্ষেত্রেও একই কথা, যে বায়ু বুদবুদের এই যে তলটা, এই তলটার কথা চিন্তা করো। তাহলে এটা বক্রতল, তাহলে অবশ্যই ভিতরে প্রেসারটা বেশি, বাইরে প্রেসারটা কম। কথা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে ভিতরে প্রেসারটা বেশি, বাইরে প্রেসার কম। ভিতরে এখানে প্রেসার বেশি, তাহলে বাইরে প্রেসারটা কম। তাহলে ভিতরে প্রেসার বেশি, বাইরে প্রেসার কম। ধরো বাইরের যে প্রেসারটা, এটাকে আমরা বললাম পি আউটসাইড বা পি অ্যাটমসফেরিক প্রেসার, পিও। ভিতরে যে প্রেসারটা সেটা পি আই। সেম একইভাবে এখানে পিও, ভিতরে প্রেসারটা পি আই। তাহলে বাইরের তুলনায় ভিতরে প্রেসার বেশি। কতটুকু বেশি? ভিতরে প্রেসার পি আই, বাইরে প্রেসার পিও। তাহলে ভিতরে প্রেসার কতটুকু বেশি? পি আই মাইনাস পিও প্রেসার বেশি। পি আই বেশি পিও থেকে, অবশ্যই। এই কারণেই তো তলটা এরকম বক্র হয়ে গেছে, এই পাশে প্রেসার বেশি বলেই তো বেঁকে গেছে। তাহলে ভিতরে প্রেসারটা বেশি, বুঝে গেলাম। তাহলে ভিতরে প্রেসারটা বেশি, বাইরে প্রেসারটা কম। কতটুকু কম? বা ভিতরে প্রেসার কতটুকু বেশি, বাইরে প্রেসার কতটুকু কম? পি আই মাইনাস পিও। এটাই তাহলে ভেতরে অতিরিক্ত চাপ, দ্যাট ইজ ডেল পি। কথা বুঝতে পেরেছো? এটাই ভেতরে, এটাই বায়ু বুদবুদের বা সাবান বুদবুদের ভেতরে, অথবা পানির ফোঁটা, তরলের ফোঁটা, তার অভ্যন্তরে। এটা কিন্তু তরলের ফোঁটা, হ্যাঁ, নিরেট এটা। তাহলে অভ্যন্তরে প্রেসার এতটুকু বেশি, তাহলে ভেতরে বায়ু বুদবুদ বা সাবান বুদবুদ বা তরলের ফোঁটার ভেতরে অতিরিক্ত প্রেসার, অতিরিক্ত চাপ। তাহলে অতিরিক্ত চাপ, দ্যাট ইজ ডেল পি। এই যে এটাই হচ্ছে অতিরিক্ত চাপ, এই অতিরিক্ত চাপটাই না আমরা বের করতে চাই।
বুঝতে পারছো? এই অতিরিক্ত চাপটাই আমরা বের করতে চাই। এইবার আসো, এই অতিরিক্ত চাপটা আসলে আসে কোত্থেকে? এই অতিরিক্ত চাপটা আসে কোত্থেকে তুমি একটু চিন্তা করে বলো তো। তোমাকে অলরেডি আগে পড়ানো হয়েছে। এই অতিরিক্ত চাপটা কেন আসে? অতিরিক্ত চাপটা কিসের কারণে আসে বলো? কিসের কারণে এই অতিরিক্ত প্রেসারটা আসে? পৃষ্ঠ টানের কারণে। তরলের সারফেস, আমরা ওই যে পৃষ্ঠ টানের যে লাপ্লাসের আণবিক ব্যাখ্যা বুঝাইছিলাম না তখন, যে তরলের যে সারফেসটা, সেই সারফেসটা ক্ষেত্রফলটা মিনিমাইজ হইতে চাই। তো ক্ষেত্রফলটা মিনিমাইজ হওয়ার কারণে তরলের ভেতর থেকে, এই যে তরল, এই তরলের ভেতর থেকে টানে, ভেতর থেকে টেনে ক্ষেত্রফলটাকে যথাসম্ভব মিনিমাইজ করার ট্রাই করে। তাহলে যথাসম্ভব মিনিমাইজ করার যদি ট্রাই করে, তাহলে ব্যাপারটা একটু এভাবে ভাবো, চিন্তা করো। যদি এই সারফেসটাকে মিনিমাইজ করার ট্রাই করা হয়, ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করার ট্রাই করা হয়, তার মানে এরকমভাবে চাপা হচ্ছে না, পাম্প করা হচ্ছে না, সব দিক থেকে চেপে ক্ষেত্রফলটা সারফেসটাকে মিনিমাইজ করে রাখার ট্রাই করা হচ্ছে। তাহলে বলো, ভেতর এরকম চাপা হচ্ছে না? এভাবে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে, এই তরলের সারফেসটাকে এভাবে টেনে নিয়ে আসা হচ্ছে। তো এভাবে যদি টেনে নিয়ে আসা হয়, তাহলে ভিতরে প্রেশারটা বেশি হয়ে যাবে না? বলো, এভাবে যদি আমি টেনে এভাবে যদি পাম্প করে ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করা হয়, তাহলে ভেতরে প্রেশারটা বেড়ে যাবে না? তো এই কারণে ভেতরে প্রেশারটা বেশি। তাহলে ভেতরে প্রেশারটা কি কারণে? পৃষ্ঠ টানজনিত বলের কারণে। পৃষ্ঠ টানজনিত বলের কারণে বা পৃষ্ঠ টানের কারণে বলতে পারো। তাহলে এই হচ্ছে তরলের ফোঁটা। তরলের ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাই। পৃষ্ঠ টানের ধর্ম হচ্ছে তরলের যে সারফেসটা আছে, এই সারফেসটাকে মিনিমাইজ করতে চাই। বাইরের যে সারফেসটা, এই সারফেসটাকে মিনিমাইজ করতে চাই। তাহলে তরলের ভেতর থেকে এই যে পৃষ্ঠে যে তরলের অণুগুলো আছে, সেই তরলের অণুগুলা ভেতরের দিকে বল অনুভব করতেছে। পৃষ্ঠ টানজনিত এই যে বল, পৃষ্ঠ টানজনিত এভাবে বল অনুভব করছে, এভাবে ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করে রাখতে চাচ্ছে। তাহলে ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করে রাখতে গিয়ে ভিতরে একটু বেশি প্রেসার। তাহলে ওই যে ভিতরে যে এক্সেস প্রেসার, সেটাই আমরা বের করতে চাই, ডেল পি এর মানটা বের করতে চাই। তাহলে চলো এবার আমরা ডেল পি এর মানটা কিভাবে হিসাব করতে পারি সেটা দেখি। তো আমি এটা দুইভাবে হিসাব করা যায়, ঠিক আছে? দুইভাবে হিসাব করা যায়। তো একটা হচ্ছে কৃত কাজের মাধ্যমে, আর একটা হচ্ছে তরলের যে ফোঁটা বা বায়ু বুদবুদ, সাবান বুদবুদ, তাকে মাঝখান দিয়ে কাল্পনিকভাবে কেটে তারপরে হিসাব নিকাশ করা যায়। তো দুইভাবে হিসাব নিকাশ করা যায়। আমি প্রথমে কৃত কাজের মাধ্যমে একটু হিসাব নিকাশ করে দেখা, এটা সহজে বোঝা যায়। তাহলে আসো 1 নম্বর দিয়ে লিখো যে তরলের ফোঁটার জন্য অতিরিক্ত চাপ। তরলের ফোঁটার জন্য অতিরিক্ত চাপ। ওকে, তো মনে করো এই হচ্ছে একটা তরলের ফোঁটা, এর যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তরলের ফোঁটার ব্যাসার্ধ আর। তরলের ফোঁটা, তাহলে ভিতরে নিরেট, তরলের ফোঁটা তাহলে ভিতরে নিরেট, একটা নিরেট পানির গোলক ধরো এরকম। এবার আমরা হিসাব নিকাশ করতে চাই। আমরা একটা কাজ করব, আমরা এর সারফেসটাকে সামান্য একটু বাড়াবো, খুবই সামান্য একটু। ধরো ব্যাসার্ধ কত আছে? dr। তাহলে আমরা এর সারফেসটাকে আর একটু বড় করব, খুবই সামান্য পরিমাণ বড় করব। তাহলে ব্যাসার্ধ একটু বাড়বে, সারফেস যদি বড় হয় তাহলে ব্যাসার্ধ একটু বাড়বে। তো ব্যাসার্ধ ধরো খুবই ক্ষুদ্র পরিমাণ বাড়বে, দ্যাট ইজ dr পরিমাণ ব্যাসার্ধ বাড়বে। dr পরিমাণ ব্যাসার্ধ আমরা বাড়াবো। তাহলে dr পরিমাণ ব্যাসার্ধ বাড়াইলে ক্ষেত্রফল বড় হবে। এই ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ হিসাব করব। ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ হিসাব করব। তাহলে দেখো এই যে এটা এভাবে আছে, আমরা কি করব, এর ক্ষেত্রফলটাকে সারফেসটাকে একটু বাড়াইতে চাই। তার মানে এই যে পানির ফোঁটাটা, এই পানির ফোঁটাটা আরেকটু বড় হইতে চাই, ঠিক আছে? পানির ফোঁটাটাকে আরেকটু বড় করতে চাই। অনেকে তো ভাই পানির ফোঁটা তো এভাবে আছে, আরেকটু বড় হবে কিভাবে? ওই যে পৃষ্ঠ টানজনিত বল এর ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করে রাখছে। তা আমি একটু ধরো পৃষ্ঠ টানের বিপরীতে, একটু পৃষ্ঠ টানজনিত বল, তার বিপরীতে বল প্রয়োগ করে পৃষ্ঠ টানের বিপরীতে ধরো সব দিক থেকে সমানভাবে বল প্রয়োগ করে এর বাবুলটাকে আরেকটু, পানির ফোঁটাটাকে আরেকটু বড় করতে চাই, ঠিক আছে? পানির ফোঁটাটাকে আরেকটু বড় করতে চাই। তাহলে দেখো, ধরো বড় করলাম, এই যে বড় করলে নতুন যে সারফেসটা হবে,
সেই নতুন সারফেসটা হচ্ছে এটা, নতুন সারফেসটা হলো এটা। আমি পানির ফোঁটাটাকে একটু বাড়াইলাম, একটু বড় করলাম। এই যে ব্যাসার্ধ এতটুকু, দেখো ব্যাসার্ধ কিন্তু বাড়ছে এতটুকু। এই যে ব্যাসার্ধ এইটুকু, দ্যাট ইজ ডিআর পরিমাণ ব্যাসার্ধ বাড়ছে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ ডিআর পরিমাণ বাড়ছে। ফোঁটা কিন্তু এখানে কিন্তু এই যে তরল আছে, ব্যাসার্ধ ডিআর পরিমাণ বাড়ছে। এই ডিআর পরিমাণ ব্যাসার্ধ বাড়াইতে আমাদের কৃতকাজটা হিসাব করতে হবে। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, বল গুণ ডিসপ্লেসমেন্ট। তুমি বলো তো ডিসপ্লেসমেন্টটা কত, ডিসপ্লেসমেন্টের মানটা কত? আচ্ছা, অনেকে বলতে ভাই কস বসাইলে না, কস 0 ডিগ্রি ধরো। তুমি যদি তোমার বল দ্বারা কৃতকাজ হিসাব করো, তুমি যে বলটা দিচ্ছ সেটা পৃষ্ঠটানজনিত বলের সমপরিমাণ বল। তো পৃষ্ঠটান বল দিচ্ছে কোন দিকে? ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করে রাখতে চাই এদিকে বল দিয়ে, তুমি বাড়াইছো, বড় করছো, তাহলে পৃষ্ঠটাকে টেনে বড় করছো, তুমি পৃষ্ঠটানজনিত বলের সমপরিমাণ বল দিচ্ছ বিপরীত দিকে। তাহলে আমি যদি সরণটা তোমার সরণ এবং তোমার প্রযুক্ত বলের ব্যাপারটা চিন্তা করি, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সো এফ এস, বল গুণ সরণ, এফ এস কস 0 ডিগ্রি। এস এর মানটা হচ্ছে ডিআর। তাহলে দেখো এফ বসাবো, আগে এস এর মানটা বসালাম, এস হচ্ছে ডিআর, খুবই ক্ষুদ্র ডিআর পরিমাণ সরণ। এখন আসো বল বসাইতে হবে। তাহলে পৃষ্ঠটানজনিত বল চাইতেছে ক্ষেত্রফলটাকে, সারফেসটাকে মিনিমাইজ করতে। পৃষ্ঠটানজনিত বল ভেতরের দিকে বল প্রয়োগ করে সারফেসটাকে মিনিমাইজ করতে চাইতেছে। আর আমরা কি করছি? সারফেসটাকে একটু বাড়াইছি, বড় করছি, তাহলে পৃষ্ঠটানের বিপরীতে আমরা বল প্রয়োগ করছি। এবার এই যে বলটা, এটা কতটুকু বল দেওয়া লাগছে একটু হিসাব করি। দেখো সবাই এবার বোর্ডে দেখো, বাইরে প্রেসার পি নট, ভিতরে প্রেসার পি আই, পি ইনিশিয়াল, ভিতরে প্রেসার। তুমি এখানে চিন্তা করো, এই যে পানির ফোঁটাটা, যে বল কতটুকু, আসলে বলের হিসাবটা করতেছি আমরা। এখানে প্রেসার পি ও, ভিতরে প্রেসার পি আই। তাহলে এই সারফেসে এই পাশে প্রেসার পি ও, তাহলে এই পাশের প্রেসারের জন্য একটা বল প্রযুক্ত হচ্ছে বাইরে থেকে, তাই না? ওই পাশে প্রেসার আছে না, আর এর যে সারফেসটা, ধরো এই সারফেসের ক্ষেত্রফল এ, ধরো ক্ষেত্রফল এ, বা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলে এই যে এই প্রেসার প্রযুক্ত হচ্ছে, তাহলে এই প্রেসারের জন্য এদিক থেকে একটা বল। তাহলে এটাকে আমরা, এই বলটাকে আমরা কি বলি? এফ ও বললাম। ভিতরে প্রেসার কত? পি ইনিশিয়াল। তাহলে পি ইনিশিয়াল প্রেসারের জন্য ভিতর থেকে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলটা হচ্ছে এফ আই, এই পৃষ্ঠের উপর। তুমি বলো তো কোন বলটা বেশি ভাই? বলো বলো বলো, কোন বলটা বেশি, কোন প্রেসারটা বেশি? কই, কমেন্ট করো, কোন প্রেসারটা বেশি? পি ইনিশিয়াল বেশি, পি ও কম। তাহলে কোন বলটা বেশি হবে? অবশ্যই এফ ইনিশিয়াল বলতেছি, এফ ইনসাইড এটা বেশি, আর এফ আউটসাইড এফ ও এটা কম। তাহলে লব্ধি বলটা কতটুকু? লব্ধি বল এই এফ ইনিশিয়াল মাইনাস এফ ও, সরি ইনিশিয়াল বলছি, এফ আই মাইনাস এফ ও, এটাই হচ্ছে লব্ধি বল। তাহলে আমরা যে বলটা চাই, ওখানে যে বলটা বসাইতে চাই, এই যে বলটা বসাইতে চাই, এই বলটা এফ ইকুয়াল টু এফ আই মাইনাস এফ ও। ঠিক আছে, আমরা এখানে মানটা নিয়ে ওখানে বসাই দিই। এবার পি ইকুয়াল টু, আমরা জানি প্রেসার পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, তাহলে এফ ইকুয়াল টু পি ইন্টু এ, এফ ইকুয়াল টু পি ইন্টু এ। তাহলে পি ইনিশিয়াল এ, ইনিশিয়াল আবার বলছি ইনিশিয়াল, ইনসাইড এ মাইনাস এফ ও আউটসাইড, তাহলে পি ও ইন্টু এ। বুঝতে পারছো? এ কমন নিলাম, কমন নিলে পি আই পি ও ইন্টু এ। এবার খুব ভালো করে খেয়াল করো, পি আই মাইনাস পি ও, দ্যাট ইজ ডেল পি, এইটাই হচ্ছে অতিরিক্ত চাপ যেটা আমরা বের করতে চাই। ঠিক আছে, তার সাথে এ হচ্ছে ক্ষেত্রফল, এ হচ্ছে এর পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল, এর পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা এফ এর মানটা পেয়ে গেছি, এফ এর মানটা এবার বসাই দিব এখানে। কেউ আগে লিখো না, এই পাশে কিন্তু ডাব্লিউ এর মানটা বসাইতে হবে। এফ এর মানটা তাহলে ডেল পি 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। একটা মজার কথা বলবো তোমারে, কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিআর। ঠিক আছে, বলো তো আয়তন পরিবর্তনে কৃতকাজ কি হয়? আয়তন পরিবর্তনে
যখন দেখবা আয়তন পরিবর্তনে কাজ হয়েছে, কৃত কাজটাকে কি লেখা যায়? এফডিআর এর পরিবর্তে কি লেখা যায় জানো? পি ডেল ভি লেখা যায়। পি ডেল ভি আয়তনের পরিবর্তন। পি হচ্ছে প্রেসার আর ডেল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন। পি ইন্টু ডেল ভি যদি আয়তনের পরিবর্তনে কাজ হয়। অনেক ভাই কিভাবে? দেখো এফ কি, এফ মানে কি? ধরো তোমার একটা উদাহরণ দিয়ে বুঝায়। ধরো একটা সিলিন্ডার, চিন্তা করো একটা সিলিন্ডার, এই হচ্ছে একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের এটা থার্মোডাইনামিক্সে তোমরা অলরেডি পড়ছো। ধরো এই সিলিন্ডারে একটা গ্যাস আছে, এটা হচ্ছে পিস্টনটা। এই সিলিন্ডারের গ্যাসটা ধাক্কা দিয়ে পিস্টনটাকে সরাই দিল, ধাক্কা দিয়ে বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে পিস্টনটাকে এতটুকু সরাই দিল, ডি আর। তাহলে তুমি কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি বের করবা ভাই? এফ ইন্টু ডি আর কৃত কাজ। ওকে, এবার আসো এর যে সারফেসটা, পিস্টনের যে সারফেসটা, সেই সারফেসটা এ। তাহলে ভিতর থেকে গ্যাস বল প্রয়োগ করছে মানে প্রেসার, চাপ, গ্যাসের চাপ পি, পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফ ইকুয়াল টু পি ইন্টু এ, এফ এর জায়গায় বসাই পি ইন্টু এ ইন্টু ডি আর। এ ইন্টু ডি আর কে একসাথে রাখো। এবার বলো এ ইন্টু ডি আর মানে কি? এ হচ্ছে এইটা আর ডি আর মানে হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে ডি আর। এই যে এইটুকু হচ্ছে ডি আর। তাহলে এ ইন্টু ডি আর, তাহলে এইটুকু আয়তন না? বল প্রয়োগে বা চাপের কারণে এইটুকু আয়তনে পরিবর্তন করতেছে না? দ্যাট ইজ ডেল ভি। তাহলে পি ইন্টু ডেল ভি বা ডিভি, বুঝছো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি আর, এফ ডি আর এর জায়গায় কি লেখা যায়? পি প্রেসার ইন্টু ডেল ভি আয়তন। তাহলে যে প্রেসার সেই প্রেসারটা পি, সেই প্রেসারটা পি। পি হচ্ছে ভিতরে প্রেসার, বাইরে প্রেসার। তাহলে ভিতরে প্রেসার কতটুকু বেশি, মানে এক্সেস প্রেসার কতটুকু বেশি? তাহলে পি আই মাইনাস পি ও। এই যে এটাই পি হচ্ছে ডেল পি। আর আয়তনের পরিবর্তন, দেখো আয়তনের পরিবর্তন ভালো করে বুঝবা। এই যে ক্ষেত্রফল, দেখো পৃষ্ঠের যে সারফেসটা, এই সারফেসটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার সারফেস। আর তারপরে সেইটার কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু পুরুত্ব বাড়ছে, পুরুত্ব হচ্ছে ডি আর। তাহলে আয়তনের পরিবর্তন যেটা, দেখো তো ভালো করে খেয়াল করো, এইটুকু খুবই ক্ষুদ্র আয়তনের পরিবর্তন না? এই যে এইটুকু খুবই ক্ষুদ্র আয়তনের পরিবর্তন, এইটুকু। তাহলে আয়তনের পরিবর্তন এইটুকু, এইটুকুই তো ডি ভি বা ডেল ভি। পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ইন্টু এই পুরুত্বটুকু ডি আর। কি তাই না? এই পুরুত্বটুকু কত? ডি আর না? তাহলে আমরা যদি আয়তনের পরিবর্তনটা লিখি ডেল ভি, তাহলে 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল, আর পুরুত্ব কতটুকু বাড়ছে? ডি আর। তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডি আর লেখা যায়। বুঝতে পারছো? অনেকে বলতো ভাই দেখেন আগে ছিল ইনসাইডে ব্যাসার্ধ ছিল আর, পরে যে ব্যাসার্ধটা হয়েছে সেটা আর প্লাস ডি আর। তাহলে ভাই আপনি 4 পাই আর স্কোয়ারের সাথে ডি আর গুণ দিলেন, পরবর্তীতে যে পৃষ্ঠটা হয়েছে সেই পৃষ্ঠের ক্ষেত্রফল তো 4 পাই আর প্লাস ডি আর তার স্কোয়ার। ভাই ডি আর কত? ডি আর খুবই ক্ষুদ্র না? খুবই নগণ্য না? তাহলে আর থেকে ডি আর মানে আর, আর আর প্লাস ডি আর, ডি আর কি অনেক বেশি? কিন্তু সামান্য, টেন্স টু জিরো। তাহলে এই কারণে এই পুরুত্বটা তো অতি নগণ্য পুরুত্ব। তাহলে আয়তনের পরিবর্তনটাকে আমরা পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ইন্টু পুরুত্ব ডি আর দিয়ে লিখতে পারি। তো দেখো তাই, সেটা আমি ভেঙেও হিসাব করে দেখাইছি। কি কথা বুঝছো? সেটা ভেঙেও হিসাব করে দেখানো হয়েছে। ওকে, তাহলে এবার আসো কৃত কাজ। আচ্ছা এইবার দেখো কাজটা আর একটা ভাবে হিসাব করতে হবে। পৃষ্ঠের ক্ষেত্রফল পরিবর্তনে কৃত কাজ। তা আমরা পৃষ্ঠের ক্ষেত্রফল পরিবর্তনে কৃত কাজের সূত্র দেখছি না? ই ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ই ইন্টু ডেল এ, আর ই মানে তো টি, ই এর মান যা টি এর মানও তাই। তাহলে টি ইন্টু ডেল এ না? তাহলে আমরা যদি ডাব্লিউ ইকুয়াল টু লিখি টি ইন্টু ডেল এ, তাও তো আমরা লিখতে পারি কৃত কাজ টি পৃষ্ঠটান ইন্টু ডেল এ ক্ষেত্রফলের পরিবর্তন। এইবার আসো টি ইন্টু ডেল এ ক্ষেত্রফলের পরিবর্তনটা দেখতে হবে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন দেখো ভালো করে খেয়াল করো, ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে। প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল এ ওয়ান, আসো প্রথমে পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা ছিল বলো কত? 4 পাই আর স্কোয়ার। তারপরে যে পৃষ্ঠটা হয়েছে, এই যে পৃষ্ঠ, তাহলে তার ক্ষেত্রফল, তার পৃষ্ঠের ক্ষেত্রফল এ টু 4 পাই আর প্লাস ডি আর তার স্কোয়ার। ক্ষেত্রফলের পরিবর্তন এ টু মাইনাস এ ওয়ান বসাই দাও। ক্ষেত্রফলের পরিবর্তন এ টু মাইনাস এ ওয়ান, বুঝতে পারছো? তাহলে টি ইন্টু এ টু, এই যে এটা 4 পাই, নাও কমন নাও 4 পাই আর প্লাস ডি আর স্কোয়ার মাইনাস 4 পাই স্কোয়ার। 4 পাই কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে আর প্লাস ডি আর
তার স্কোয়ার আর প্লাস ডি আর তার স্কোয়ার, কোথায় পোকা পড়ছে একটা দেখো তো। হ্যাঁ, হাই হাই, এটা কি হইলো? এটা কেমন কথা ভাই? এটা কোনো কথা? কি রে? হাই হাই, সব চলে গেছে। না, আমার মন ভেঙে গেল। নাই, কি করব? শেষ করে দেব? গল্প করেন দাদা, কি গল্প করবো বলো দেখি, তোমাদের মাইক অন করি। যাও, আজকে এই পর্যন্ত শেষ। দেখি মাইক অন করি। তোমরা কেউ একজন একটা কাজ করবা, আজকে আমি তো লেকচার শিটটা দিতে পারবো না, বুঝছো? তোমরা যে ক্লাস করছো তোমাদের তো লাইভে, আচ্ছা ওটা আবিরকে বলবো না, আবিরকে বলবো না স্ক্রিনশট দিয়ে একটা স্লাইড বানাই দিতে। আবিরকে বলবো না একটা স্ক্রিনশট দিয়ে স্লাইড বানাই দিতে। এটা কিছু হইল মানে দুঃখের বিষয়। বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো, আজকে একটু শুনি। দাদা আপনাদের ক্লাসের পরে প্র্যাকটিস শিট থেকে টাইপ ওয়াইজ প্র্যাকটিস দিলে ভালো হয়, প্র্যাকটিস শিটে টাইপ ওয়াইজ থাকে না। টাইপ ওয়াইজ একটু খুঁজে নেওয়াটা বেটার হয় না? ধরো সব মুখে তুলে খাওয়াই দিলে কেমন না? তুমি একটু খুঁজে খুঁজে বের করবা যে আজকে ভাইয়া যে টপিকটা পড়াইলো সেই টপিক থেকে কি কি কোশ্চেন আছে দেখি, একটু আমি খুঁজে খুঁজে বের করি। তো তুমি খুঁজে খুঁজে বের করলে সেটা সবচেয়ে ভালো হয় না? বলো ভাই, স্ক্রিনশট নিলে তো আপনি সহ থাকবেন, ওই কিছু করার নাই, ওইভাবেই আসলে স্লাইড বানাইতে হবে, তাই ছাড়া তো কিছু করার নাই। স্লাইড তো পুরো চলে গেছে। কি ব্যাপার, তোমাদের কারো কোনো কথা শুনতে পাচ্ছি না, কেউ কি হ্যান্ড রাইজ করছো? অ্যালো স্টুডেন্ট মাইক, আমি তো অ্যালো করছি কিন্তু তারপরে শোনা যাচ্ছে না কারো কথা। হ্যালো স্টুডেন্ট মাইক বা স্ক্রিনশট নেই, আচ্ছা ওকে, তাহলে কারো কোনো কথা নাই, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট দিন তাহলে আমরা অতিরিক্ত চাপ থেকে আবার শুরু করব, ঠিক আছে? লাস্টের টপিকটা আবার পড়াবেন দাদা? হ্যাঁ অবশ্যই, লাস্টের টপিকটা তো শেষই করতে পারলাম না দাদা। খিলা লাগছে, ছুটি দেন। ওকে যাও, তোমার ছুটি, আমারও ছুটি, টাটা। আমার আর্কাইভের কি করলে?
স্থিরতরিত করলে তুমি আর্কাইভের স্থিরতরিত করলে কমপ্লিট হবে কিনা সিলেবাস তোমার কি মনে হয়? স্থিরতরিতে কি শর্ট সিলেবাস ছিল? গতবার কি শর্ট সিলেবাস ছিল? ছিল না। এবার ছিল না, তাহলে তোমার কি মনে হয় এবার বলো? ঠিক আছে, এই তো দেখছো, কিছু বলাই লাগে নাই, তোমরা বলে নিছো। বলো। হ্যাঁ, তোমার একটা কথা ছিল, বলো। এফআরবির ক্লাস করছো? এই অধ্যায়ের এফআরবির ক্লাস করছো? এই অধ্যায়ের এফআরবির মধ্যে তো তুমি এই অংশ পাবা না, প্রবাহী পদার্থ অংশ তো পাবা না। তুমি যদি এফআরবির ক্লাস করে থাকো তো ওখানে তো শুধুমাত্র স্থিতিস্থাপকতা অংশ আছে, তাই না? এই অংশ তো শর্ট কোর্সে গতবার ছিল না। তোমাদের যারা সিনিয়র ব্যাচ তারা তো এই অংশটা পড়ে নাই। হ্যাঁ, এফআরবি তুমি এখন এফআরবি কেন করতে যাবা? আমার কথা শোনো, এফআরবি কারা করে, কোন সময় করে বলো তো? বলো এফআরবি মানে কি, এফআরবির মিনিংটা বলো। না না, এফআরবির মিনিং বলো। ফাইনাল রিভিশন ব্যাচ, ওটা তো রিভিশনের পড়া, তাই না? তাহলে রিভিশনের পড়াটা ওইটা কভার হবে, ধরো বোর্ড পরীক্ষার জন্য কভার হবে, ঠিক আছে? তো তুমি যদি ধরো যে একটা সুন্দরভাবে সিলেবাস শেষ করতে চাও তাহলে একটু বেশি পড়তে হবে, তোমার একটু নিজেকে বেশি সময় দিতে হবে, একটু বেশি পড়তে হবে। তাহলে তুমি মেইন ক্লাস আগে করো, মেইন ক্লাস করলে তোমার সবই হয়ে যাবে, অ্যাডমিশনও কভার হয়ে যাবে যদি মেইন ক্লাস তুমি করো। ফার্স্ট ইয়ারে অনেক জমা পড়ে গেছে ক্লাস, তাহলে তাহলে এখন একটু বেশি বেশি করে ক্লাস করে যত তাড়াতাড়ি কভার করে নেওয়া যায় সেই ট্রাই করো, বুঝতে পারছো? বাট ধরো মেশিন স্টার্ট দিলা, তোমাদের যে সমস্যাটা হয় আমি বলি, মেশিন স্টার্ট দিলা কিন্তু ধরো একদিন একেবারে এমনভাবে মেশিন স্টার্ট দিছো মেশিন ভেঙে চুরে গেছে, পরে 2 দিন আবার মনে করো যে নাই, কিছুই নাই, পড়াশোনা নাই, 2 দিন রেস্ট আরাম, এরকম করলে হবে না, ঠিক আছে? তো সুন্দর করে একটা ভালো করে রুটিন করে নাও, একটা সুন্দর রুটিন করে সেইভাবে সাপ্তাহিকভাবে একটা রুটিন করো যে আমি এই সপ্তাহের মধ্যে এই জিনিসগুলো শেষ করব, দেন ওইভাবে আস্তে আস্তে সামনের দিকে আগাও, ঠিক আছে? তুমি টেবিলের সামনে টাঙায় রাখবা যে আমার কি কি বাকি আছে, কোন কোন অধ্যায় বাকি আছে, টেবিলের সামনে টাঙাবা অধ্যায়গুলোর নাম লিখে, তারপরে এক একটা অধ্যায় হয়ে যাবে টিক মারবা ওখানে, তাহলে কনফিডেন্স লেভেল বাড়বে, ঠিক আছে? হ্যাঁ বলো, বলো তোমার কি কোশ্চেন ছিল, বলো। তোমার কথা শুনতে পাচ্ছি না। তোমার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। হ্যাঁ, তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হলে তুমি বোর্ড পরীক্ষার জন্য বেশ ভালো করে পড়ো আগে, আর ইসাক স্যারের বই থেকে, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই থেকে খুঁটিনাটি ব্যাপারগুলো পড়বা। এখন টেস্ট পেপার সলভ করবা কিনা, যদি তোমার টেস্ট পেপার থাকে তুমি সলভ করো, সলভ করতে তো কেউ নিষেধ করে নাই। শোনো, একটা অধ্যায়ের ভাই আমি একটা অধ্যায়ের কতটুকু পড়বো, তোমার সামর্থ্যের মধ্যে যতটুকু কুলায় তুমি ততটুকু পড়ো। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আগে টপিক বুঝবা, সেটা ক্লাস দেখে হোক বই পড়ে হোক, টপিকটাকে বুঝতে হবে। যদি বই পড়ে না বুঝো তাহলে ক্লাস দেখে বুঝতে হবে। এবার ক্লাস দেখে বোঝার পরে কি করতে হবে? ক্লাসে করানো ম্যাথগুলো করতে হবে, তারপরে বইয়ের প্র্যাকটিস প্রবলেমগুলো নিজে নিজে 2-1টা প্রবলেম সলভ করতে হবে। তারপরে তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে, ও আচ্ছা আমি তো পারবো, তাহলে আমি পারবো মানে এখন সবই পারবো, টেস্ট পেপারও সলভ করতে পারবো, কোশ্চেন ব্যাংকও সলভ করতে পারবো, যেখান থেকে যা দিবে আমি সলভ করতে পারবো, তাই না? যেমন মনে করো আজকের আমি উদাহরণ দিয়ে বলি, কৈশিক নলের ক্ষেত্রে যে সূত্র দিয়ে যে ম্যাথগুলো করাইলাম, তুমি কৈশিক নলের ক্ষেত্রে তোমার তোমার সারাউন্ডিংস যে বইগুলো আছে, তোমার আশেপাশে যে বইগুলো আছে, এবং তোমার ধরো বোর্ড পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসছে বা অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো আছে, তুমি এবার ওই কোশ্চেনগুলো তুমি
কৈশিক নল রিলেটেড কোশ্চেনগুলো দেখো, কোনো কোশ্চেন তোমার আটকানোর কথা না, আমি ক্লাসে সবগুলো করাই দিছি। তাহলে তুমি এভাবে কনফিডেন্স রাখতে পারো, তুমি যদি আমার উপরে খুব ভরসা করো তাহলে এই কনফিডেন্সটা রাখতে পারো যে ভাইয়ার লেকচারটা আমি খুব ভালো করে করছি, লেকচারে যে ভাইয়া প্রবলেমগুলো করাইছে ওই প্রবলেমগুলো আমি নিজে নিজে পারবো। ওকে, তাহলে ভাই আমি সবই পারবো, আমাকে যেখান থেকে যে কোশ্চেনই দেওয়া হোক মোটামুটি আমি এই কনফিডেন্সটা রাখতেছি যে আমি সবই পারবো। বলো, আর কোনো প্রশ্ন? দাঁড়াও, একজন একজন করে। ইঞ্জিনিয়ারিং এর জন্য বায়োলজি কিভাবে পড়বা? ইঞ্জিনিয়ারিং এ তো বায়োলজি লাগে না। বায়োলজি তুমি বোর্ড পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষায় যাতে তুমি ভালো করে A+ পাও বা ভালো করে পাস টাস করতে পারো, A+টা মানে পাওয়া উচিত আর কি। বায়োলজিতে এমন কঠিন না, A+ পাওয়া খুব সহজ বোর্ড পরীক্ষাতে। তো A+ পাওয়ার জন্য যতটুকু পড়া লাগে ওইটুকু পড়াশোনা করো বায়োলজির ক্ষেত্রে, তোমার যেহেতু ইঞ্জিনিয়ারিং টার্গেট। ঠিক আছে, আর তোমার যদি মনে করো ঢাকা ভার্সিটিও টার্গেট থাকে তাহলে বায়োলজিটা একটু ভালো করে পড়ো, আর বায়োলজিতে যেহেতু MCQ আছে সব পড়ো, ভালো করে পড়ো, এটাই হচ্ছে কথা। তারপর বলো। আচ্ছা, দাদা দাদা যে করতেছো সে একটু আগে বলো। আচ্ছা, তোমার ইয়ার ফাইনাল? ইয়ার ফাইনাল এত আগে কেন? মানে তোমার কোন কোন মানে ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল, তাই না? আচ্ছা, তো ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনালে তোমার এত সিলেবাস? ফার্স্ট ইয়ারের সবগুলো অধ্যায়, ফার্স্ট পার্টের সবগুলো অধ্যায়? ও বাবা, বাপরে বাপ, সেকেন্ড পার্টের 1 2 3 আর ফার্স্ট পার্টের সবগুলো অধ্যায়? আচ্ছা, কোন কলেজ এটা? ও, স্যাররা শেষ করছে কলেজে সিলেবাস? আচ্ছা ঠিক আছে, তোমার যদি ধরো যে পরীক্ষা থাকে তাহলে ফার্স্ট পার্টের তো সবগুলো অধ্যায় হয়েই গেল আমাদের, তাই না? আর সেকেন্ড পার্টের তো 1 হয়ে গেছে, 2 3 তো আর্কাইভ ক্লাস আছে, তোমার যদি আর্কাইভ ক্লাস করা থাকে তাহলে তো হয়েই গেল। ঠিক আছে, তোমার আমি বলি, তোমার তুমি তুমি যদি মানে ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেছে তোমার, তুমি যদি সেকেন্ড পার্টে তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়ে চলে যাও, তুমি যদি স্থিরতড়িৎ চলতড়িৎ নাও পড়ো, তাহলে আমি আশা করি তোমার A+ পাওয়ার মতো পড়াশোনা হয়ে গেছে কলেজের পরীক্ষার জন্য। এই এই প্রশ্নগুলা ধরো কেমন, বোর্ড কোশ্চেন সলভ করলে হবে কিনা এটা তো আমি জানি না। তোমার কলেজের টিচারের মন মাইন্ড কেমন, সে কেমন কোশ্চেন করে এগুলো তো আমি জানি না। সে কি বোর্ড থেকে কপি করে কোশ্চেন, কি বোর্ড থেকে কপি করে? যদি কপি করে তাহলে আমি বলবো হ্যাঁ হবে। যদি কপি না করে, যেমন আমাদের মনে করো আমি রাজশাহী কলেজে যখন দেখছিলাম, রাজশাহী কলেজের একজন টিচার ছিল, উনি মারা গেছেন। উনি যখন কোশ্চেন করতো, আমি দেখতাম কোশ্চেনগুলো খুব ক্রিয়েটিভ কোশ্চেন, মানে কোশ্চেনগুলো ভাবনা চিন্তা করে উত্তর দিতে হইতো, এত সহজ হইতো না। এখন উনি যদি কোশ্চেন করে তাহলে তো আমি বলবো যে না, তুমি ভালো করে টপিক পড়ে যাও, পরীক্ষার হলে চিন্তা ভাবনা করে উত্তর দিবা, কারণ স্যার কিন্তু সুন্দর কোশ্চেন করে। এমন অনেক টিচার ধরো কপি করে বোর্ড থেকে, বোর্ডের কোশ্চেন 2 একটা উঠায় দেয়, এটা তো অবশ্য তোমাদের ভালোর জন্যই করে। তো তুমি একটু বোর্ড কোশ্চেনগুলো দেখে যাইতে পারো, বাট তুমি সবসময় মাথায় রাখবা যে আমি একটা টপিক পারি কিনা। ওই টপিকটা পারি মানে ওই টপিক থেকে যে ধরনের কোশ্চেন দিক, যেভাবে সৃজনশীল কোশ্চেন দিক, আমি অ্যান্সার করতে পারবো। সৃজনশীল কোশ্চেন তো আর আহামরি কঠিন কিছু না ফিজিক্স থেকে, তাই না? বইয়ের কোশ্চেনগুলোকে সৃজনশীল কোশ্চেন বানানো হয়েছে। তুমি আমাকে একটা কোশ্চেন দিবা, একটা কোশ্চেন ধরো নর্মাল একটা কোশ্চেন বই থেকে তুলে দিবা, দিয়ে বলবা ভাই এটাকে আপনি সৃজনশীল প্রশ্ন বানায় দেন, আমি বানাই দিতে পারবো, তাই না? সৃজনশীল প্রশ্ন মানে কি ওখান থেকে 2টা গ আর ঘ 2টা কোশ্চেন দিতে হবে, তাই তো? তো একটা ম্যাথ থেকে গ আর ঘ 2টা কোশ্চেন করাটা এটা সহজ জিনিস, করা যায়। তো এই কারণে সৃজনশীল প্রশ্নের ভয় পাইতে হবে না। সৃজনশীল প্রশ্ন, ভাই সৃজনশীল প্রশ্ন কোন জায়গা থেকে প্র্যাকটিস করব, সৃজনশীল প্রশ্নের পরীক্ষায় ভালো করতে গেলে কোথায় থেকে পড়তে হবে, এগুলো আসলে ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নগুলাই আসলে ঠিক না, প্রশ্নগুলো ভুল। তোমার কি করতে হবে, তোমার একটা টপিকের উপরে ভালো দখল রাখতে হবে। আর তারপরে তুমি কি করবা, তোমার কলেজের বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখো। আবার কলেজের কোশ্চেনগুলো না পাইলে তুমি দেখো বোর্ডে কি টাইপের কোশ্চেন আসছে, 2 একটা কোশ্চেন দেখলেই তোমার আইডিয়া হবে যে আমি এই টপিক থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবো কিনা। অনেকেই কি করো, বোর্ড কোশ্চেন সলভ করো, তোমার একটা ধারণা হচ্ছে
যে বোর্ড কোশ্চেন, আমি যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাই এর মধ্যে থেকে কমন পাবো না, এই ধারণাটা রাখা যাবে না। তোমার ধারণাটা রাখতে হবে আমি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে গেছি। অ্যানালাইসিস মানে, অ্যানালাইসিস বুঝো, অ্যানালাইসিস মানে কিন্তু সলভ করা না, অ্যানালাইসিস করা মানে কিন্তু মুখস্থ করে যাওয়া না। অ্যানালাইসিস করা মানে আমি দেখে গেছি, অ্যানালাইসিস করছি। এখন এই টাইপের যে কোশ্চেন আসে আমি আশা করি অন্য টাইপের কোশ্চেন দিলে আমি পারবো, ঘুরাই ফেরাই কোশ্চেন দিলে আমি পারবো, এটাই আর কি। ওকে, নেক্সট আর কার কি কোশ্চেন আছে বলো, আজকে সব কোশ্চেন শুনবো। হ্যাঁ বলো। হ্যাঁ হুম হুম, তুমি বলো এনাফ কিনা, তোমার কি মনে হয়? না, তোমার শিওর হইতে হবে তোমার, আচ্ছা হ্যাঁ এই কারণেই তো তোমার শিওর হইতে হবে। এখন তুমি শিওর কিভাবে হবা? তুমি আমার কথা ধরো পুরাপুরি বিশ্বাস করবা না, ঠিক আছে? তুমি কি করবা, তুমি শিওর হবা কিভাবে? তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান করছো, বা তোমার বাসায় ধরো একটা বই আছে, সেলু স্যার, ইসাক স্যার বা তপন স্যারের বই আছে, তুমি একটা বই করছো, আর আমরা একটা প্র্যাকটিস শিট দিই, বা আমাদের যে বই আছে সেই বইটা তুমি করছো, আমাদের যে বই ধরো ওটা প্র্যাকটিস শিট আর কি, একই কথা। তো তুমি এই প্র্যাকটিস শিট সলভ করছো, সলভ করার পরে এইবার তুমি কিভাবে শিওর হবা? তুমি চিন্তা করবা আমি তো এই দুইটা করছি, দেখি এগুলো এনাফ কিনা। তাহলে তোমার টার্গেট কি? ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কি করবা, একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ম্যানেজ করবা, বা একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে বিগত বছরের কোশ্চেনগুলো দেখবা যে এই অধ্যায় থেকে বিগত বছর কি কি কোশ্চেন আসছে। তো তুমি ওই কোশ্চেনগুলো দেখলে তারপরে বুঝতে পারবা আচ্ছা এই কোশ্চেনগুলো আমার প্র্যাকটিস শিটের মধ্যে, বা আমি যে বইটা ফলো করছি, গাণিতিক পদার্থবিজ্ঞান বলো বা ইসাক তপন স্যারের বই যেটাই বলো না কেন, সেলু স্যারের বই যেটা বলো না, ওই বইয়ের এই ম্যাথগুলো আছে কিনা। তাহলে যে কোশ্চেনগুলো আসছে এই কোশ্চেনগুলো তো মনে করো মঙ্গল গ্রহ থেকে আসছে কি, নাকি আমার পড়ানোর টপিকের বা পড়ানোর স্লাইডের বলো, প্র্যাকটিস শিট বলো, বা হচ্ছে বইয়ের মধ্যে আছে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ তাহলে হবে, আর যদি উত্তর হয় না তার মানে হবে না। এখন তুমি এই হ্যাঁ আর না এর উত্তর তোমার খুঁজে বের করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, সূত্রের প্রমাণটা মুখস্থ রাখা জরুরি না, তোমার কোনো প্রমাণ আসবে না পরীক্ষাতে। বাট ধরো আমরা ক্লাসে কি করি, ডেরিভেশন করাই দিই না। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়েই বুঝাই, মুক্তিবেগের হিসাব নিকাশ। তো মুক্তিবেগের হিসাব নিকাশটা আমরা মানে ইন্টিগ্রেশন মেথড দিয়ে করি না হিসাব নিকাশ। আবার মুক্তিবেগের হিসাব নিকাশ কিন্তু আমরা শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির ঋণাত্মক কনসেপ্ট দিয়েও করে থাকি। তাহলে তুমি মানে ডেরিভেশনটা বুঝছো, তো ডেরিভেশন বোঝার পরে তোমার ম্যাথের মধ্যে ইন্টিগ্রেশন আর করার দরকার নাই। তুমি ম্যাথটা করবা, তোমার যদি টার্গেট ইঞ্জিনিয়ারিং হয় তুমি ম্যাথ করবা সূত্র টার্গেট করে, যে এই ম্যাথের জন্য এই ম্যাথটা করতে এই সূত্রটা লাগবে, আমি সূত্রটা লিখে ফেলবো, তথ্যগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি বসাই দিব, যেটা অজানা বা যেটা চাইছে এটা আমি বের করব। আসলে আমাদের পরীক্ষার হলের স্ট্র্যাটেজি এরকম হইতে হবে। কিন্তু পরীক্ষার হলে তুমি একটা ম্যাথ নিয়ে ধরো বাসায় বসে গবেষণা করতে পারো, বাসায় বসে চিন্তা ভাবনা করতে পারো, বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতে পারো, ঠিক আছে? তুমি ভুল করো, প্রথমে দুই একবার ভুল করো, তারপরে বিভিন্নভাবে চিন্তা ভাবনা তুমি বাসায় বসে করতে পারো। বাট পরীক্ষার হলে তোমার টার্গেট থাকবে এই ম্যাথটা আমি দ্রুত খুবই কম সময়ের মধ্যে তাড়াতাড়ি সলভ করব। তো এর জন্য পরীক্ষার হলে কিন্তু সূত্র মুখস্থ করে যাওয়া লাগবে। তো তুমি পরীক্ষার হলে সূত্রগুলো মুখস্থ, আমরা যখন ক্লাসে ম্যাথ করাই যে স্ট্র্যাটেজি ফলো করে ক্লাসে ম্যাথ করাই, তুমি পরীক্ষার হলে সেই স্ট্র্যাটেজি ফলো করবা যদি তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হয়। না, সূত্রের প্রমাণগুলো মানে আবার একটু ভুল বললা, না জানলে অসুবিধা না। যদি তুমি একেবারেই সূত্র না জানো, একটা সূত্রের ডেরিভেশন জীবনে একবারও দেখো নাই, তাহলে আমি তোমাকে বলবো ওই সূত্র দিয়ে তুমি ম্যাথ করতে পারবা না, ঠিক আছে? তুমি তাহলে ম্যাথ করবা কেমন, এক মুখস্থ ম্যাথ করবা, যে আমি জানি একটা সূত্র, ধরো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এই যে টি ইকুয়াল টু রো জি এইচ আর ডিভাইডেড বাই 2 cos থিটা। কেউ তোমার শেখাই দিয়েছে টি এর নাম হচ্ছে পৃষ্ঠটান, থিটা হচ্ছে স্পর্শকোণ, যে এগুলো দেওয়া থাকলে সবগুলো বসাবা, যেটা দেওয়া নাই সেটার মানটা বের করে নেবা। তাহলে তোমার কাছে নিরামিষ লাগবে না, আরে কি শিখলাম, এটা কি সূত্র, কোত্থেকে আসছে। বাট তুমি যদি একটু ক্ষেত্রটা বুঝো, মানে সূত্রের ক্ষেত্রটা, প্রমাণ লাগবে না, কিন্তু সূত্রের ক্ষেত্রটা যে আচ্ছা এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে একটা কৈশিক নলকে তরলে নিমজ্জিত করলে কৈশিক নল বেয়ে পানি উঠে,
কতটুকু হাইটে পানি উঠে সেটা হচ্ছে এইচ। আর এর পরিচয় কি? আর এর পরিচয় হচ্ছে এই কৈশিক নলের ব্যাসার্ধটা আর। ঠিক আছে, জাস্ট হ্যাঁ ক্ষেত্রটা তোমার বোঝা লাগবে। না জানলে অসুবিধা, এই যে না জানলে কথাটা ভুল, বেসিকটা জানা লাগবে। ইয়েস, গুড, ভেরি গুড। বলো আর কোনো প্রশ্ন? এসিএসএ মেগা এক্সামে টপ করতে হবে কিভাবে? বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, বাজে সময় নষ্ট একেবারেই করা যাবে না। যদি টপ করতে চাও তাহলে বাজে সময় নষ্ট একেবারে করা যাবে না। ঠিক আছে, তোমার ধ্যান জ্ঞান হবে একেবারে পড়াশুনো পড়াশুনো পড়াশুনো। বলো। আচ্ছা, দুইজন একসাথে কথা বললে হবে না, একজন একজন করে? হ্যাঁ বলো। কোনো সমস্যা নাই, দেখো আমি আমি রুয়েট কমপ্লিট করছি এই ক্যালকুলেটর দিয়ে, বুঝছো? ম্যাথ একেবারে ধরনি, তুমি কি ম্যাথ পরীক্ষা দিবা না বোর্ডে? তুমি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট, তাই আর একেবারে ম্যাথ ম্যাথ ধরোই নাই, তুমি কি ম্যাথটা পরীক্ষা দিবা না বোর্ডে? দ্রুত দ্রুত বই ধরো, দ্রুত বই ধরো, বই ধরে ম্যাথ করা শুরু করো। ঠিক আছে, আর যদি ম্যাথে কোনো প্রাইভেট না পড়ো, ঠিক আছে, তাহলে তো নিজে নিজে ম্যাথ করতে সমস্যা হবে। রাকিব ভাই, অভি ভাইয়ের ম্যাথ সাইকেলে ঢুকো, দ্রুত ম্যাথ সাইকেলে ঢুকে ক্লাসগুলো করো। একজন একজন করে প্রশ্ন করো, না হলে শুনতে পাচ্ছি না। আবার দুইজন বললো, আবার শুনলাম না। কি করাটা সবচেয়ে ভালো হবে? কোন মাসের মধ্যে না, তুমি যত দ্রুত পারো শেষ করো। ঠিক আছে, আমি যখন পরীক্ষা দিই তখন আমি সিলেবাস শেষ করছিলাম পরীক্ষা দিয়ে আসার পরে। আমি সিলেবাস শেষ করছিলাম, সত্যি কথা। বোর্ড পরীক্ষা দিয়ে আসার পরে গিয়ে সিলেবাস শেষ করছি। সো সিলেবাস কোনোদিন না শেষ হয় না, একটা সত্যি কথা বলি, সিলেবাস না কোনোদিন শেষ হয় না। তুমি সিলেবাস দেখবা শেষ হওয়ার পরেও শেষ হইয়া হইল না শেষ, এরকম মনে হবে। সো সিলেবাস কোনোদিন শেষ হয় না। সিলেবাসের তুমি নিজে তো বুঝো, আশা করি বুঝবা। তোমার সিলেবাস একটা সমুদ্র, এখন এই সমুদ্রের মধ্যে তুমি যতটুকু সাঁতরায় সামনে আগাইতে পারো, বুঝতে পারছো? এই এই স্ট্র্যাটেজিটা তোমার খুঁজে বের করতে হবে। তুমি যদি রিভিশনে ভুলে যাবা, পড়াশোনার ধর্মটাই হচ্ছে ভুলে যাওয়া। ঠিক আছে, তুমি যত পড়বা তত ভুলবা, এটা হচ্ছে মেইন কথা। এবার তাহলে কি করবা? বেশি বেশি করে পড়তে হবে। আমিও ভুলে যাই, যে বুয়েটে ফার্স্ট হবে সেও ভুলে যায়। ঠিক আছে, ভুলে যাওয়াটা একমাত্র তোমার রোগ বা তোমার সমস্যা নয়, পরে কিন্তু ভুলে যায়। তুমি একটা জিনিস দেখবা, প্রথমবার খুব ভালো করে পড়ছো, এমন পড়া দিছো বা এমন মুখস্থ করছো, তোমার মনে হইতেছে, ওই সময় মনে হইতেছে না এটা তুমি ভুলবা না, কিন্তু 7 দিন পর তুমি ওটা ভুলবা, এটা স্বাভাবিক। ঠিক আছে, এটা হচ্ছে মানুষের ধর্ম। তো এটা আগে মেনে নিতে হবে, মেনে নেওয়ার পরে তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আমি পরীক্ষা ভালো করবো কিভাবে? ভাই আমি তো সব ভুলেই যাই। তাহলে ভালো করবা কিভাবে? বেশি বেশি করে ঝালাই দিতে হবে। তুমি দেখবা কোন একটা টপিক তুমি এখন পড়ছো, তুমি ওই টপিকটা যখন 1 মাস পরে পড়বা, আবার তুমি দেখবে 1 মাস পরে তুমি ভুলে গেছো, আবার যখন 1 মাস বা 2 মাস পরে আবার পড়তে যাবা, বাট তোমার ব্রেনে আবছা আবছা কিছু তথ্য থাকবে, তুমি পুরো ভুলো নাই আসলে। তুমি দেখবা পড়ার সময় না তোমার মনে মনে পড়বে, ও আচ্ছা এটা তো মনে হইতেছে একবার পড়ছিলাম, হ্যাঁ হ্যাঁ মনে হইতেছে, এই যে এই টপিকটা মনে হয় ভাইয়া এখানে ক্লাসে করাইছিল, এই জিনিসটা আমার মনে পড়ছে, এরকম দেখবা মনে পড়ে। তোমার সফলতা হচ্ছে এইটাই, যে তুমি যদি যখন আবার পড়তে গিয়ে তোমার যদি একটু একটু করে মনে পড়ে, তখন তুমি বুঝবা যে তোমার পড়াটা কাজে দিছে। ঠিক আছে, আমার কথা বুঝছো? তো এইভাবেই দেখবা পরের বার 3 নম্বর বার যখন ওই জিনিসটা পড়তে যাবা, তখন দেখবা আরো অনেক জিনিস মনে পড়ে যাইতেছে। একটা সময় গিয়ে দেখবা যে এইটা তোমার মানে মাথায় এমনভাবে গেঁথে গেছে, তুমি চাইলেও এটা ভুলতে পারতেছো না। তো তুমি নিজেকে ওই স্টেজে নিয়ে যাবা, রিভিশন দিতে 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 দিতে। এখন কথা ভাই, এত রিভিশন তো দেওয়ার সুযোগই পাই না আমরা।
এটা করতে হবে যতটুকু পারা যায়। ঠিক আছে, তুমি ধরো তোমার এখন কাজ কি, তুমি তো আর ধরো যে পড়াশোনা বাদ দিয়ে তো আর কোনো কাজ করতে হয় না, বলো, আর তো কোনো কাজ নাই, তাই না? ম্যাক্সিমাম সবার, আমি যদি বলি এখানে যতজন স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম 80% 90% স্টুডেন্টের, 90% তো কম বলে ফেলছি, 95% স্টুডেন্টের একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে খাওয়া দাওয়া আর পড়াশোনা করা। এছাড়া তো আর কোনো দুই নম্বর কাজ নাই। 2 নম্বর মানে দ্বিতীয় কোনো কাজ নাই আর কি। ঠিক আছে, দ্বিতীয় কোনো তো কাজ নাই। সো তুমি তোমার কাজটা করো। এখন তোমার কি করতে হবে, কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। মোবাইলে বেশি ধরো সময় কাটানো, ফেসবুকিং করা, রিলস দেখা, তারপরে ইউটিউব দেখা, হ্যাঁ, এই জিনিসগুলো ভালো লাগবে। মনে করো পরীক্ষার সময় বা পড়ার কথা বললে আলিফ লাইলাও দেখতে ভালো লাগে। ঠিক আছে, যখন মনে করো আমার রুয়েটে যখন পরীক্ষা হইতো, আমার মনে আছে রুয়েটে যখন পরীক্ষা হইতো তখন আমি গোপাল ভাঁড়ও দেখতাম, গোপাল ভাঁড়ের ভিডিও আমার এত ভালো লাগতো, কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরে আর ভালো লাগতো না। ঠিক আছে, তো এইটা হয়, এটা স্বাভাবিক। তো এই কারণে ওই ওই নেশাটা ত্যাগ করতে হবে, ওই জিনিসটা ত্যাগ করতে হবে। তো একটা জিনিস কি, আমি একেবারে বলতেছি না যে তুমি রোবট হয়ে যাও, কিন্তু তোমার পড়াশোনার মাত্রাটা বাড়াইতে হবে। আর খেলাধুলা, মোবাইল দেখা, টিভি দেখা, ফেসবুকিং করা, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে একটু ছাড় দিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ বলো, তারপর লেকচার। এক্সামের আগে একটা চ্যাপ্টার কিভাবে রিভিশন দিবা, এটা তোমার খুঁজে বের করতে হবে ভাই। এটার জন্য আমি তোমাকে বলে দিব তুমি কিভাবে রিভিশন দিবা, এটা আসলে হয় না। এক একজনের রিভিশন দেওয়ার ব্যাপারটা এক এক রকম, বুঝতে পারছো? এটা তোমার খুঁজে বের করতে হবে যে আমি কিভাবে রিভিশন দিব। তুমি দেখবা যে একটা এক্সামের আগে তুমি কতটুকু সময় পাচ্ছ, যে তোমার কালকে এক্সাম বা পরশুদিন এক্সাম বা 10 দিন পরে এক্সাম, তুমি 10 দিন পরে এক্সাম, তুমি আগে থেকে রুটিন সাজাই ফেলবা যে আমি পরীক্ষার আগে একদিন গ্যাপ আছে, তাহলে একদিন গ্যাপ থাকলে আমি প্রথম দিন কভার করে ফেলবো, দ্বিতীয় দিন রিভিশন দিব। ঠিক আছে, বা একটা সময় হয় কি যে তুমি যতটুকু তুমি এখন, আমি যদি বলি এখন, তুমি দেখবা তুমি পরীক্ষা দিতে যাবা ফুল সিলেবাস শেষ করে যাইতে পারবা না, এখন পারবা না। ঠিক আছে, এটা সম্ভব না। তাহলে তুমি যতটুকু পারো ওইটুকু ভালো করে শেষ করে যাও। ঠিক আছে, আমি যখন রেসিডেন্সিয়ালে পড়ি, আমরা যখন কলেজে টেস্ট পরীক্ষা দিই, টেস্ট পরীক্ষায় আমার আমার তো মনে আছে, আমি যখন ফার্স্ট ইয়ারের প্রথম পরীক্ষাটা দিই, আমাদের কলেজের চ্যাপ্টার ছিল 7টা, ফিজিক্স চ্যাপ্টার ছিল 7টা, আমি হয়তো পড়ে গেছিলাম 3টা, বাট ওই 3টা এমনভাবে পড়ে গেছিলাম, ওই 3টা থেকে কোনো প্রশ্ন আসলে আমাকে কেউ আটকাই দিতে পারবে না। ঠিক আছে, যে ওই 3টা আমরা যে ভাইয়ের কাছে পড়তাম, সেই ভাই আমাদের ওই 3টা অধ্যায় পড়াইছে, বাকিগুলো তো এখনো পড়াই নাই। তো বাকিগুলা যেগুলো পড়াই নাই ওগুলো থেকে তো প্রশ্ন আসলে পারবো না, তো আমি ওইগুলো অত গুরুত্ব দিতাম না। বাট ধরো বোর্ড পরীক্ষার আগে আগে আমাদের খুব ভালোভাবে মোটামুটি বোর্ড পরীক্ষার জন্য যেটা দরকার সেটা সিলেবাস শেষ হয়ে গেছিল। ঠিক আছে, তোমাদের ফুল সিলেবাস, তোমরা সময় নষ্ট করিও না কিন্তু, হ্যাঁ, তোমরা কোনোভাবে সময় নষ্ট করিও না, তোমরা খুব ভালো করে সময়টাকে কাজে লাগাও, পড়াশোনা করো। হ্যাঁ বলো বলো বলো, শুনতে পাচ্ছি না। দুইজন কথা বললে শোনা যাবে না, একজন কথা বলো, একজন। আচ্ছা, তোমার কথা আমি হাফসা হাফসা বুঝছি, ঠিক আছে, বাকিটুকু বুঝতে পারছি না। তো যাই হোক, তুমি বলতেছো মনে হয় সময় কম, কিভাবে শেষ করবো, তো এগুলার উত্তরই তো সবকিছু মনে করো দিলাম একবারেই। ঠিক আছে, তো শুরু করো, পড়াশোনা শুরু করো। পারবো না, আমি পারবো না, আমার দিয়ে হবে না, এখনো অনেক সিলেবাস বাকি, আমার আমার ক্লাসের ফার্স্ট বয় অনেক কিছু করে ফেলতেছে, আমি পারতেছি না, এটা চিন্তা করলে তুমি আসলেই পারবা না। তুমি আগে চিন্তা করো আমি পারবো, তুমি আগে ভাবো আমার সিলেবাস যা যে যে পজিশনে থাকুক, তোমার আমি অনেস্টলি বলতেছি, তোমার যদি এখন বোধোদয় হয়, অনেকের তো কলেজের টেস্ট পরীক্ষার পরে বোধোদয় হয়, কলেজের টেস্ট পরীক্ষার পরে গিয়ে বোধোদয় হয় আমার পরীক্ষা। ঠিক আছে, তো তোমার তোমার এখন যদি বোধোদয় হয়, বোধোদয় হওয়াটা ইম্পর্টেন্ট। তো এখন যদি তোমার বোধোদয় হয় যে আমার আসলে পড়তে হবে, আমার আসলে পড়াশোনা ছাড়া গতি নাই, আমি অন্য কিছু করে খাইতে পারবো না, আমার পড়াশোনা করেই আসলে মানে কিছু একটা করা লাগবে। ঠিক আছে, এই বোধোদয়টা যদি তোমার হয়, তাহলে বা একটা ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য আমার একটা ভালো জায়গায় যাইতে হবে, পৌঁছাইতে হবে, এই বোধোদয়টা ইম্পর্টেন্ট। এই বোধোদয়টা ইম্পর্টেন্ট হইলে তখন থেকে যে
মানে পড়াশোনা বাদ দিয়ে যে কাজে তোমার মজা লাগে ওই জিনিসগুলো স্যাক্রিফাইস করে দাও একেবারে লাইফ থেকে, ঠিক আছে, বা অনেক 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 মাত্রায় কমাই ফেলো, দেন বাকিটা সময় পড়াশোনা করো। আর পড়াশোনা করো মানে তোমাকে এত সুন্দর করে বুঝাই দেওয়া হচ্ছে, তুমি কি করবা, একটা অধ্যায় ধরবা, যে অধ্যায় তোমার বাকি আছে অধ্যায় ধরবা, প্লে লিস্টে ঢুকবা, মানে ক্লাসে ঢুকবা, ঢুকে ক্লাসগুলো করা শুরু করবা, শেষ। ক্লাসগুলো করা শুরু করবা, খাতায় নোট করবা, বেশি বেশি করে ওই ওই টপিকের ক্লাসে করানো ম্যাথ এবং বইয়ের ম্যাথ প্র্যাকটিস করবা, দ্যাটস এনাফ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম তোমাদের সাথে, সবাইকে শুভেচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ, টাটা। প্রশ্ন করার সুযোগ দিলাম না, বলো, কেন না, বলো। এই যে একসাথে এতজন কথা বললাম, আমি আসলে কিছু বুঝলাম না।